तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्य वये च पार्षदा रामकृष्ण गत प्राणान सर्वांतान प्रणमाम्यहम। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, শ্রী রামকৃষ্ণ দেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দী শ্রীচরণ কমলে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি এবং তার আশীর্বাদ প্রার্থনা করে আজকের বলা শুরু করছি। আমি কৃতজ্ঞ পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজের কাছে, তিনি আমাকে পূজনীয় মহারাজ সম্পর্কে বলতে বলেছেন। কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা যারা ধৈর্য ধরে সেই কথা শুনতে এসেছেন। মহারাজকে নিয়ে কখনো কোনোদিন এরকম সভায় বলতে হবে এটা আমি ভাবিনি কখনো। ক্লাসের মাঝখানে টুটকা তার কথা বলেছি, কারণ যে কজন পারফেক্ট মানুষকে দেখার সৌভাগ্য হয়েছিল, অনেককেই দেখেছি, তাদের মধ্যে কেউ কেউ এখনো শরীরে আছেন। যাদের শরীর চলে গেছে তাদের কথা বলতে পারি আমরা, যাদের শ্রীরামকৃষ্ণকে ভেবে শ্রীরামকৃষ্ণকে দেখে যেরকম একটা ছবি আমরা মনের ভেতরে গাঁথি, তার যে ছবি প্রতিরূপ যাদের ভেতরে দেখেছি তাদের মধ্যে অন্যতম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি। স্বামীজি একটা কথা বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও, তাহলে সে যেখানে আছে তার জায়গায় এসে তার অসুবিধাটুকু বুঝে তাকে সাহায্য করো। আমি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছি, আমি তো খোলা আকাশ দেখবই, কিন্তু যে একতলা সিঁড়িতে দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট গবাক্ষের ভেতর দিয়ে আকাশকে দেখছে, তার দৃষ্টিটা খণ্ড। আমি যদি ওপর থেকে চেঁচিয়ে বলি আমি তো খোলা আকাশ দেখতে পাচ্ছি, তুমি বাপু কেন পাচ্ছ না, তাহলে কিন্তু আমার মতো বোকা জগৎ সংসারে আর দুটো হবে না। অতএব তাকে আমাকে নেমে আসতে হবে, কেন সে দেখতে পাচ্ছে না তার অসুবিধাটা জানতে হবে, তারপরে তাকে সাহায্য করতে হবে যাতে সে দোতলায় ওঠে আর একটু বড় জানলা দিয়ে দেখে, তিনতলায় ওঠে আর একটু বড় জানলা দিয়ে দেখে, ছাদে ওঠে গোটা খোলা আকাশটা দেখে। এটা স্বামীজির কথা ছিল। আত্মস্থানন্দজিকে দেখেছি ঠিক এরকম, কখনো ওই চাপিয়ে কিছু দিতেন না। কি করে আমরা খোলা আকাশের তলায় আকাশটা দেখতে পাবো, ছাদে উঠে খোলা আকাশটা দেখতে নিজের শক্তিতে সাহায্য করবেন না, উনি বলে দেবেন, না পারলে উনি সাহায্য করবেন, কিন্তু উনি জানেন আমরা সবাই পারবো, তাই বকাঝকা দিয়েই পাঠাতেন। মহারাজ বললেন না, বাঘই সত্যি। আমরা একদিন বলেছিলাম, এই দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকও আসছে, কোনো অসুবিধা নেই। বাঘই সত্যি। একদিন আমরা বলেছিলাম, এখন যিনি রাঁচি মোরাবাদীর অধ্যক্ষ প্রলয় মহারাজ, উনি বলেছিলেন যে আপনি আমাদের একদম ভালোবাসেন না। মহারাজ বললেন যে আমার দুটি রূপ আছে, একটা সুইট একটা সাওয়ার। একটা সাওয়ার রূপটা দেখে, আমি সাওয়ার রূপটা বেশি ভালোবাসি। আমার সাওয়ার রূপ দেখে যদি তোমাদের মনে হয় আমি তোমাদের ভালোবাসি না, তাহলে ভালোবাসি না, আমার তাতে কিছু এসে যায় না। মহারাজ এই যে মাটির পৃথিবীতে নেমে আসার একটা ছোট্ট উদাহরণ দিই, এটা হয়তো আপনারা জীবনী গ্রন্থে পড়েছেন। বেলুড় মঠে যুব সম্মেলন হচ্ছে, এই যুব দিবস পালন, জাতীয় যুব দিবস পালন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, নানা রকমের অনুষ্ঠান, সকাল থেকে এই যোগাসন, এই গান, এই কবিতা, এই নাটক, এই বক্তৃতা হচ্ছে প্রায় 12টা বেজে গেছে। খুব খিদে পেয়েছে ছেলেপুলেদের, কারণ স্কুলে সকালবেলা থেকে হাঁটিয়ে নিয়ে এসছে প্রসেশন করে। খিদে তো পাবি, কি সামান্য কলা পাউরুটি টিফিন দেওয়া হয়েছে, তাতে কিচ্ছু হয়? ছেলেরা অধীর হয়ে উঠছে। এবার তারা শুনছেন যে স্বামী আত্মস্থানন্দ, তিনি সভাপতি, তিনি এবার বক্তৃতা দেবেন। তিনি উঠেই বলছেন, প্রথম কোন রকম সম্বোধন না করে, হ্যাঁ রে তোদের কি খুব খিদে পেয়েছে? সমস্যারে সবাই বলছে হ্যাঁ খিদে পেয়েছে। উনি বলছেন আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু আমাকে কিছুতেই এরা ছাড়ছে না। আমাকে, আরে একজনের বাদ যেত, আপনারা সবাই মিলে বক্তৃতা দিতে শুরু করলে সমস্যা হবে। যার বাজছে তাকে সমস্যাটা সমাধান করতে দিন না, আপনারা সবাই সমাধান সূত্র বলে দিলে হবে। এই আমি ক্যাট করে বলি বলে আজকে দেখছিলাম একজন লিখেছেন যে আপনার কথাগুলো খুব কটকটে, আপনি এত অধৈর্য কেন? না, অধৈর্য হওয়ার মতো কাজ করে, সমস্যাটা একজনের, আমরা সবাই কেউ সাহায্য করবো না, কিন্তু 5 মাইল দূর থেকে সবাই বলে যাবো কেন আপনারটা বাজছে, জবাবদিহি করব। কেউ উঠে গিয়ে সে যদি বন্ধ করতে না পারে, সে বন্ধ করতে তাকে সাহায্য করব না, কিন্তু চিৎকার চেঁচামেচি করে পরিবেশটাকে পলিউট করে দেবো, এই কারণে চেঁচাই। তারপরে হচ্ছে মহারাজ বলছেন যে হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু দেখ আমাকে তো নামতে দিচ্ছে না, তোদেরও আটকে রেখে দিয়েছে। একবারে ছাত্রদের স্তরে নেমে গেলেন। তারপরে তিনি আধা ঘন্টা ধরে স্বামীজির কথা, স্বামীজির আদর্শের কথা বলছেন। পিন ড্রপ সাইলেন্স। এই হচ্ছে আত্মস্থানন্দজি, একেবারে মিশে যেতে পারতেন। এই যে ইফ ইউ ওয়ান্ট টু হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি তাকে সাহায্য করতে চাও, সে যে অবস্থায় যাচ্ছে, তার যে অসুবিধাগুলো সেইখানে বুঝে
তার স্তরে উনিও নেমে এসছেন ক্ষুধার্তদের স্তরে। সেই ক্ষুধার্ত ছাত্রদের স্তরে নেমে এসে যখন তারা দেখছে হে আমার সমব্যথী, তখন তাকে তারা অ্যাকসেপ্ট করছে। স্বামীজি বলছেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, অনেকক্ষণ ধরে তালি পড়ছে। সেদিনকে কিন্তু এর আগেও ৩ বার এই কথাটা বলা হয়েছে। কিন্তু এরকম রিঅ্যাকশন হয়নি। স্বামীজির হৃদয়ের ভাবটা এত অ্যাকিউরেট ছিল, যখন তিনি বলছেন আমেরিকাবাসী বোনেরা এবং ভাইয়েরা, আমেরিকাবাসী বোনেরা এবং ভাইরা তারা অনুভব করছেন ইনি আমাদের নিজেদের লোক। অ্যাপ্লজ করছেন, করতালি দিচ্ছেন, মানে তারা ওই ভাবটিকে গ্রহণ করতে পারছেন। আত্মস্বামী এক্স্যাক্টলি সেই রকম ছিলেন। সাধু হতে চাই এই মর্মে একটি চিঠি লিখেছিলাম পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। চিঠি লেখার কারণটা, আমি প্রত্যেক সপ্তাহে তার কাছে যেতাম, কিন্তু চিঠি লিখলাম এই কারণে, তিনি আমাকে চিনতেন। যদি ফিরিয়ে দেন আমার তো সবসময় মনে হতো যে আমাকে ফিরিয়েই দেবেন, কিন্তু তার বদলে তিনি সমর্থন জানালেন, তিনি আশীর্বাদ দিলেন এবং বললেন তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজিকে একটি চিঠি লিখতে। স্বামী গহনানন্দজিকে একটি চিঠি লেখায় একটা গতে বাঁধা উত্তর হলো, তার সঙ্গে ২ লাইন স্বামী গহনানন্দজি হাতের লেখা, যে শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার এই উচ্চ আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ করুন, এবং একটি দিন আমাকে দেখা করতে আসতে বললেন। গেলাম, সেদিনকে খুব বিজি গহনানন্দজি। আমাকে দোতলার পুরনো মিশন অফিসের দোতলার ঘর, যেটা জেনারেল সেক্রেটারি ঘর, সেখানে নিয়ে যাওয়া হলো। মহারাজ ভারী মিষ্টি করে হাসলেন, আমি প্রণাম করলাম। আজ হাসে বললেন, দেখো তোমায় ডেকেছিলাম এটা ঠিক, কিন্তু তোমাকে একজনের কাছে পাঠাও। মহারাজ এমনি চোখ টিপে দিতেন, একজনের কাছে পাঠাবো, তুমি এখন থেকে তার সঙ্গে যোগাযোগ করো বলে ছেলেটিকে দিয়ে পাঠালেন, আর ফোনে কাউকে কিছু একটা বললেন। নিচে এসে বসে আছি আত্মস্থানন্দজি, যার কাছে পাঠিয়েছেন তিনি আত্মস্থানজি, তার ঘরের সামনে বসে আছি। একতলার ঘরের বারান্দায় বেঞ্চি পাতা থাকতো, সেই বেঞ্চে এসে বসে আছি। মহারাজের ঘরের ইয়েটা ফেলা, পর্দাটা ফেলা। পর্দা ফেলা মানে ভেতরে কেউ ঢুকবে না, হি ইজ বিজি। তারপরে খানিক বাদে পর্দাটা উঠে গেল, আমি ভেতরে গেলাম। গিয়ে দেখছি অপূর্ব সুন্দর, যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে উজ্জ্বল দুটো চোখ, চকচক করছে। আর মনে হচ্ছে যেন ভেতর বাইরে সবটুকু পড়ে নিচ্ছেন, আমাকে দেখছেন। আমি দরজার কাছে ঢুকে দাঁড়িয়ে পড়েছি ওনাকে দেখে। অদ্ভুত দৃশ্য। পাটি উঁচু করে তোলা, একটা মোড়ার ওপর রাখা আছে, আর টেবিল আছে, পাটা আর ওদিকটা খোলা। ওদিক দিয়ে প্রণাম করলাম একবারে। সেই তারপর উনি জুতো পরছেন, সন্ধ্যা আরতিতে যাবেন বলে। দেখছি বেতের মতো চেহারা, বেত যেরকম টেনে দিলে আবার ছেড়ে দেওয়া সেরকম। আর সবচেয়ে আকর্ষণীয় ওই যে চোখ দুটো, একবারে আর অসম্ভব সুন্দর দেখতে। যে একবারে যে মিস্টার ইউনিভার্স তা নয়, একবারে শার্প নাক, বড় বড় কান, হ্যাঁ, একবারে সেই টানা টানা চোখ, আর অদ্ভুত সুন্দর হাসিটা। উনি বললেন নিজের সম্বন্ধে কিছু বলো, খুব কড়া ভাষায় বললেন। সাধু হতে চাও? নিজের সম্বন্ধে কিছু বলো। তা আমি বললাম নিজের সম্বন্ধে কই, এরকম ভাবে তো কখনো ভাবিনি। বলছে বলো কি, তুমি সাধু হতে এসছো, সাধুর জীবন অন্যের জন্য। যদি নিজের সম্বন্ধে না জানো তাহলে কি করে অন্যকে জানবে? আমাদের কাজের দ্বারা ধারা বহুজন হিতায় বহুজন সুখায়। অন্যের অহিত কি সেটা যদি অনুভব না করতে পারো, অন্যের অসুখ কি সেটা যদি অনুভব না করতে পারো, তুমি তাকে হিত বা সুখ দেবে কি করে? তুমি নিজেকেই চেনো না, তাহলে তুমি অন্যকে চিনতে পারবে কি করে? যত আমরা নিজেকে চিনতে পারবো, তত আমার নিজের ভেতর দিয়ে অন্যকে আমি অনুভব করতে পারবো। এইরকম ভাবে জীবন দর্শন, এর তো মৌলিক আত্মসান্নিধ্যের যদি এক কথায় বলা যায়, এইরকম মৌলিক মানুষ আমি কখনো এর আগে কোনোদিন খুঁজে পাইনি। একদম মৌলিক। তিনি যেন মৌলিক, সবকিছুটা ইউনিক, নতুন করে ভাবনা, দেখার দৃষ্টিটা নতুন, বদলে দিচ্ছেন জীবন দর্শন। সবাই পরে কত ভয় দেখিয়েছে, ওনার মতো শক্ত মেজাজের নেই, পান থেকে চুন খসলে পিবিটিসি থেকে বার করে দেবেন। কিন্তু আমার ওই প্রথম দিনের ওই যে 10 মিনিটের আলাপ, ওই যে ভালোবাসা, এত শ্রদ্ধা, তখন মনে হচ্ছে যে এখান ছেড়ে আর কোথাও যাব না। এরপরেও অনেকের সাথে দেখা হয়েছে, অনেক অধ্যক্ষরা বলেছেন তুমি আমাদের কাছে জয়েন করবে। আমি বলেছি না, আত্মস্থানন্দজিকে বলে এসেছি, কথা দিয়েছি আমি ওনার কাছে যাব। মানে একেবারে প্রায় ৩টি বছর সময় লাগলো। উনি আমার কথা শুনলেন এবং শুনে বললেন এরম এরম করো, এই করো, হয়ে যাবে। তার কাছে এলুম, উনি বলে দিলেন যে এত তারিখে আসতে হবে। এপ্রিল মাসের ৬ই এপ্রিল আমি তার কাছে সাধু হতে এলাম ১৯৯৪ সালে। তখন উনি সাধারণ সম্পাদক হয়ে গেছেন। মহারাজ বললেন, দেখ শরীর খারাপ করলে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবো। একবার প্রথম কথা। এই কিরকম সাধু, কোনো ওয়েলকামিং নেই, কিচ্ছু নেই। প্রথম কথাই যে শরীর খারাপ করলেই বাড়ি পাঠিয়ে দেবো। আমি হেঁপো রুগী, মাঝে মাঝে তো হাঁপাবো, কিন্তু উনি বলছেন শরীর খারাপ করলেই বাড়ি পাঠিয়ে দেবো। এই হচ্ছেন আত্মস্থানন্দ। রোজ যাই মহারাজের কাছে, চুপ করে বসে থাকি, নাইট ক্লাস হয়। ওনার ৭৪ বছর বয়স, আমার বয়স ২৪, এতখানি বয়সের ফারাক।
আর কিন্তু রাত্রিবেলা আমরাও ভোরবেলা উঠি, উনিও ভোরবেলা ওঠেন। আমরা রাত্রি ১০টার সময় ঘুমে প্রায় এই পড়িমড়ি করে অবস্থা। কিন্তু উনি আবার চোখ বড়, বড় করে এমনি, এমনি করে আমাদের দিকে তাকিয়ে থাকেন। ১০টা থেকে ১১টা অব্দি ক্লাস হয় আমাদের। কোনদিন মহারাজের কোনো ক্লান্তি দেখিনি, এতটুকু ঢুলছেন, এতটুকু ঘুম পাচ্ছে এরকম কোনদিন দেখিনি। একবারে সদা জাগ্রত, ফুল অফ এনার্জি। আমরা যখন প্রায় একবারে নিদ্রাভিভূত তখন উনি একবারে সদা জাগ্রত। স্তব স্তুতি খুব ভালোবাসতেন। একদিন বলছেন হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম, এই স্তবটি বলতে হবে। আমাদের তো অবস্থা খুব খারাপ, বলতে পারছি না। ওনার সেই আপনারা এটা পাবলিকলি বলতে পারবো, মহারাজ জানেন। ওনার ম্যারাথন বকুনি ছিল। এটা ১০ মিনিট একদম ম্যারাথন বকুনি হবে। এবং সেই বকুনির যে ভাষা কি তীব্র থেকে তীব্রতর, সেটা প্রথমে ওপরের চামড়াকে স্পর্শ করবে, তারপরে মাংসকে স্পর্শ করবে, তারপরে হাড়কে স্পর্শ করবে, তার হাড়ের ভেতরে গিয়ে অন্তরাত্মাকে স্পর্শ করবে। মানে একেবারে আপনি দীর্ণ হয়ে যাবেন। আপনাকে যতভাবে আপনার পেঁয়াজের খোসা ছাড়ানো যায়, ১০ মিনিট ম্যারাথন বকুনি হলো। আমরা তো চুপ করে বসে আছি। বকুনি খাচ্ছি, বকুনি খাচ্ছি। উনি ওনার কিছু স্পেশাল শব্দ ছিল, সেগুলোকে ব্যবহার করে বকুনি দিচ্ছেন, আমরাও শুনছি। তারপরে ঝড় থেমে গেল। তারপরে উনি বলছেন, "দেখ, এই সবসময় আমাদের মন জানিস তো ভগবানের দিকে যেতে চাইবে না। আমরা ভগবানকে সবসময় চাইবো না। কোনো সময় আসবে যখন জপ ধ্যান করতে ইচ্ছা করবে না, এমনকি ভগবানের নাম শুদ্ধ করতে ইচ্ছা হবে। তাহলে সাধু কি করবে? যে জঞ্জাল ফেলে এসেছে সেই জঞ্জালের কথা চিন্তা করবে? এই স্তব স্তুতিগুলো মুখস্থ থাকলে তখন কি হবে? হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, যখন এই শব্দটা তুই উচ্চারণ করছিস, তখন তোর মনে হবে যে আমার হৃৎপদ্মে সেই ঈশ্বরকে আমি বসিয়েছি। এই মনে কি কুচিন্তা করা যায়? দেখবি মন তোর চচ্চর করে এরকম ভাবে ওপরের দিকে উঠে যাবে। সত্যি, সত্যি এটা সত্যিই হয়। জীবনে এরকম স্থিতি আসে যখন ভগবানের কথা ভাবতেও ইচ্ছা করে না। মন অন্যদিকে অন্য গতিতে চলতে থাকে। তার থেকে বেরিয়ে আসার জন্য, এবং ওনার প্রত্যেকটি উপদেশ যেটা স্পেশালিটি ছিল, মাটির পৃথিবীতে দাঁড়িয়ে কখনো এক হাত ওপরে, যেটা আমি পালন করতে পারবো না এরকম কোনো উপদেশ কখনো দিতে দেখিনি। পরবর্তীকালে যখন উনি গুরু হয়েছেন, অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিচ্ছেন, তাদের যখন বলছেন, দীক্ষা হয়ে যাবার পরে তো আমরা মহারাজের কাছে আসতাম। মহারাজ তখনও ছেলেদের বলছেন, সেটা কখনো মাটির পৃথিবীতে দাঁড়িয়ে উপদেশ, কখনো এমন কিছু উপদেশ দিতেন না যেটা সে কখনোই মানতে পারতেন না। মানুষের মন পড়তে পারতেন অদ্ভুত ভাবে। একদিনকার ঘটনা, রাত্রিরে মহারাজের ক্লাস হয়ে গেছে, নাইট ক্লাস। সেদিন রবিবার, সেদিন কোনো ক্লাস হচ্ছে না, গল্প হচ্ছে, মজা হচ্ছে। আর ওই মহারাজের মশারিটা কেউ খুলে ফেলেছিল, সেই মশারিটা আমি লাগিয়ে গুঁজছি ঠিক করে, টান টান হওয়া চাই। আর মহারাজ গল্প করছেন। আমাদের নবাগত একজন সাধু, এমএসসি পাশ করা একটি ছেলে সাধু হতে এসছে, তার সঙ্গে খুব জমিয়ে রসের গল্প হচ্ছে। সাধারণত মহারাজ এরকম দীর্ঘ সময় ধরে এরকম গল্প করতেন না, কিন্তু সেদিন বেশ খানিকক্ষণ ১০-১৫ মিনিটের মতো গল্প হচ্ছে। আমার সব কাজ সারা হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, মাদুর গোটানো হয়ে গেছে, মহারাজের চোখে ওষুধও দেওয়া হয়ে গেছে। তারপর প্রণাম করে বেরিয়ে এসেছি। মহারাজ দরজাটা একটু ফাঁক থাকতো, মহারাজ গুড নাইট বলে বন্ধ করে দিতেন। সেদিনকে সেই ফাঁকে থাকার জায়গায় আমাকে ডেকে বলছে, সেই ছেলেটাকে ডাক। তাকে ডাকলুম, তিনি এলেন। তাকে মহারাজ বলছেন, দেখো তুমি এমএসসি পাশ করেছো, সাধু হতে এসছো, মানব জীবনের শ্রেষ্ঠ কাজ করতে এসেছো, কিন্তু সবার জন্য এই জীবন নয়, জানো তো? সবার জন্য এই জীবন নয়। তুমি বাড়ি ফিরে যাও, আরো পড়াশোনা করো, বাবা মার সেবা করো, সমাজের সেবা করো, ভালো ভক্ত হও। আমরা একবারে স্তম্ভিত, বোম পাড়ার মতো অবস্থা। তারপরে আমাকে বললেন, কাল সকালবেলা ওর যা সার্টিফিকেট জমা আছে, যদি টাকা পয়সা জমা থেকে সব নিয়ে ব্রেকফাস্টের পরেই বিদেয় করবি, দুপুরের প্রসাদের আগে যেন সে না থাকে। আর দরজাটা গুড নাইট বলে বন্ধ করে দিলেন। আমার মনে হলো এইরকম নির্মম মানুষ বোধহয় জগৎ সংসারে দেখিনি। এই লোক কেমন করে সাধু হয়? এ তো সাধু হওয়া হতে পারে না, সাধু তো এরকম হয় না। এত মন খারাপ, মহারাজকে খুব ভালোবাসি তো, খুব অভিমান হলো। এইরকমটি করলেন মহারাজ, এরকম করা তো ঠিক হয়নি। তারপর পরের দিন সবাই কাঁদছে, ছেলেটি খুব মিশুকে সকলের সঙ্গে মিশে গেছে, খুব মজা। তারপরে মহারাজ তাকে ছেড়ে দিলেন, চলে গেল। এর প্রায় ৫ বছর, তখন আমাদের ট্রেনিং সেন্টারে সেকেন্ড ইয়ার, প্রভানন্দজি আমাদের মঠ রুলসে ক্লাস নিচ্ছেন। হঠাৎ উনি জানলা দরজা বন্ধ করে ক্লাস নিতেন। এই কাঁচের জানলার ফাঁক দিয়ে দেখছি একটা কাগজ আস্তে আস্তে ঢুকছে আমার দিকে। সেই কাগজটিতে লেখা রয়েছে যে ক্লাস শেষ হয়ে গেলে পূজনীয় আত্মস্থানে আপনাকে ডেকে পাঠিয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাওয়া মাত্র মহারাজের কাছে গিয়ে পৌঁছালাম। মহারাজ প্রণাম নিচ্ছেন ভক্তদের, একদিকে একটু আমার মতো হোম দু একটা ছেলে বসে আছে মেঝেতে।
মহারাজ বলছেন, দেখ চিনতে পারিস কিনা? বলছে, তোকে চিনি। আমি তো চিনি না মহারাজ। বলছেন, বলছে পিপিটিসি তে তোর সাথে ছিল। দেখ কিরকম, তুই আমি ভিখারি, আছে এ ছেলে দেখ এরকম অধ্যাপনা করে, 30,000 টাকা করে মাইনে পায়, দেখ এরকম। সালটা 2000 সাল। তখন উনি বলছেন আমাকে, আমি বলছি, না আমার আমি চিনি না। তখন ছেলেটি আমাকে এই গল্পটা বলল। আমি তখন চিনতে পারলাম অধ্যাপনা করে মহারাজকে। মহারাজকে বলছি, হ্যাঁ মহারাজ, ও মহারাজ বলছেন, ও কত লেখাপড়া শিখেছে, কত কি? আমরাও তো মায়ের ছেলে। বলছে, হ্যাঁ ঠিক বলেছিস, আমরাও মায়ের ছেলে, ও মায়ের ছেলে। মহারাজের এই যে মজার পরিবেশটাই বদলে গেল, যেন অন্য স্থিতিতে চলে গেলেন। ছেলেটিকে নিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি, সে চলে যাবে, আমি ট্রেনিং সেন্টারে যাব। ছেলেটি আমাকে বলছে, মহারাজ কি করে বুঝলেন আমার সঙ্গে সেদিনকে 10 মিনিট কথা বলে আমার মনের ভেতরে এত বাসনা যা আমি সঙ্গে কোনো মতে টিকতে পারবো না? কি করে বুঝলেন? দেখুন আমি যে চলে গেছি তো আমার ভালো হয়েছে। তিনি আমাকে বলছেন এই কথা, আমি না হতবাক হয়ে শুনছি। আর মনে মনে কষ্ট পাচ্ছি। আমরা কি খারাপ খারাপ কথা ভেবেছিলুম মহারাজ সম্পর্কে। ভেবেছিলুম মহারাজের মতো পাজি লোক আর জগৎ সংসারে কেউ নেই। আমাদের সঙ্গে আরেকজন সাধু হতে এসেছিল, গর্তি সুব্রহ্মণ্য পেরায় শাস্ত্রী। এই যে পিএন, এই আমাদের যে নির্বাচন কমিশনার ছিলেন শাস্ত্রী, এ গর্তি ভেঙ্কটা সুব্রহ্মণ্য পেরায় শাস্ত্রী, ওই যে শাস্ত্রী ছিলেন খুব বিখ্যাত, তার নাতি। চেন্নাই আইআইটি থেকে পড়তে পড়তে মাঝখানে পালিয়ে এলেন। মহারাজ তাকে স্থান দিলেন পাবলিক, এই শিকাগো সেন্টেনারি দেখা হয়ে গেল। তারপর মহারাজ তাকে বললেন চলে যেতে। বলছেন, এই জীবনটা তোমার জন্য নয়। আমরাও খুব হতবাক। আমার উপর নির্দেশ এলো তাকে ট্রেনে তুলে দেওয়া। ট্রেনে তুলে দেওয়া কিরকম নির্দেশ? ট্রেন পুরো সবকটা বগি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে যেন আমি আসি, তার আগে যেন আমি না আসি। আমিও সেইভাবে এলাম। পরে মহারাজকে এসে বলছি, তো মহারাজ বললেন, এদের ভীষণ আবেগ জানিস তো। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগ আমাদের এত বেশি বেগ দেয় যে জীবনের যে ট্র্যাক তার থেকে আমরা ডিরেইলড হয়ে যাই। এই ঘটনার আরো পরে, তখন আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আছি। ছেলেটি মাঝে মাঝে আসতো, একটি কলেজে অধ্যাপনা করতো। আর আমাদের যে এই বিজয়বাড়া সেন্টার আছে, তখন তারা একটি ব্রিজ তৈরি করছিল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট হিসেবে। সেইখানে ছুটির দিনগুলোতে কাজ করতো। সে রঙ্গনাথানন্দজি মহারাজের শিষ্য, তখন প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দজি। রঙ্গনাথানন্দজিকে অনেক অনুনয় বিনয় করার পর তাকে মহারাজ অনুমতি দিয়েছেন সাধু হবার। তিনি পিপিটিসিতে এসে জয়েন করবেন। তার কদিন বাদেই সেই দুর্ঘটনাটা ঘটলো। তিনি একবারে সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। স্বামীজির মন্দিরের পেছনে যে পাইপ আছে, দেখবেন আপনারা দেখলে গঙ্গার অনেকখানি ভেতর থেকে পাম্প করার জন্য পাইপ আছে। সেই পাইপের ওপর দিয়ে হেঁটে 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 গঙ্গায় ঝাঁপ দিলেন। তার শরীর আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না। কিন্তু মহারাজকে সে কত বছর আগে, 1994 এই ঘটনা ঘটে যখন, 2002, 1994-এ, 2001 মহারাজকে বলতে দেখেছি ও সাধু জীবনের জন্য যোগ্য নয়। এই যে প্রত্যেকটি মানুষকে দেখার তার দৃষ্টি, অদ্ভুত একটা ভাবনা চিন্তা ছিল। অদ্ভুত ভাবে মানুষের মন পড়তে পারত। মিনমিনে পিনপিনে মেদাটে ভাব একদম পছন্দ করতেন। কোন রকম কোনো মিনমিনে কথা উত্তর দিতে হলে একবারে সোজাসুজি উত্তর দিতে হবে, যা মনে আসছে সঙ্গে সঙ্গে দিতে হবে, যা বলতে পারি তাই করতে হবে। প্রতি রবিবার আমাদের ক্লাস হতো, সেদিন পড়া হতো না, সেদিনকে কে কি করতে পারে। আমাদের একজন ব্রহ্মচারী ছিল, তামিল ব্রহ্মচারী, তাকে গান গাইতে বলতেই সে একটি গান গাইতো, রাম কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা রাম কৃষ্ণ নমস্তুতে, সকল স্বরূপা শান্ত স্বরূপা রাম কৃষ্ণ নমস্তুতে। এইভাবে গানটি চলতো। যে রবিবারই তাকে গান গাইতে বলা হতো, সেই রবিবারই সে এই গানটি গাইতো। এবং মহারাজ এমন মগ্ন হয়ে শুনতেন যেন আজকে তার কাছ থেকে প্রথম মুখ থেকে শুনছেন। কিন্তু প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। উনি বলতেন, স্পষ্ট কথায় কষ্ট খুব কম। স্পষ্ট করে যদি কথা বলছেন, মনটি পুরোপুরি ভগবানকে দেওয়ার কথা। 100% মন ভগবানকে দেওয়ার কথা। তোর কারুর সম্পর্কে কোনো খারাপ ধারণা হচ্ছে, যতবার সে তোর চোখের সামনে আসছে, তুই লজ্জার খাতিরে বা ভাবছিস সে কি মনে করবে বলতে পারছিস না। তাতে কি হচ্ছে, তোর মনটা দীর্ণ হচ্ছে। তোর যে 100% মন, যেটা পুরোপুরি ভগবানকে দেওয়ার কথা ছিল, তার থেকে ক্ষয় হচ্ছে, তুই পুরো মন ভগবানকে দিতে পারছিস না। তিনি বলতেন, স্পষ্ট কথায় কষ্ট কম। সোজা হয়ে বসতেন, সোজা হয়ে তাকাতেন, সোজা হয়ে ভাবতেন এবং সোজা সোজা কথা বলতেন। আমাদের বারবার মহারাজকে দেখে মনে হতো এইরকম সোজা মানুষটি সোজা বলি, তার এইরকম একেবারে খুব সোজা স্পষ্ট কথা।
আমাদের পরপর এইটা হতোই সবার। জ্বর এসেছে। সকলের পরপর জ্বর হচ্ছে। পর্যায়ক্রমে জ্বর হচ্ছে। মহারাজ বলছেন, "এবার যার জ্বর হবে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।" আর এইবার জ্বরটা আমার হলো। ফলে আমি কাউকে বলতে পারছি না আমার জ্বর হয়েছে। কিন্তু জ্বরের প্রকোপ তো কাটাতে পারছি না। সেই উত্তরীয় জড়িয়ে গরম জামাও পড়তে পারছি না। উত্তরীয়-টত্তরীয় জড়িয়ে কোন রকমে ম্যানেজ করছি। কিন্তু রোজ একটু, একটু করে ক্লান্ত হয়ে পড়ছি। একদিন নাইট ক্লাসের আগে খুব ক্লান্ত হয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমোতে যাওয়ার আগে বলছি, "আমি একটুখানি শুলাম, আমাকে একটু ডেকে দেবেন।" তারা হয়তো ডেকেও দিয়েছিল। আমি সেটা শুনতে পাইনি ক্লান্তির জন্য। ঘুম যখন ভেঙেছে তখন দেখছি ঘরেতে আর কেউ নেই। জুতো পরবার মতো সাহস হয়নি। ছুটতে শুরু করেছি। একবারে মহারাজ যেখানে থাকতেন আমরা পুরো রাস্তাটা ছুটতে, ছুটতে গেছি। গিয়ে দেখছি সেরকম ভয়ংকর কিছু হয়নি। যে কাজটি আমি করি মাদুর পাতা, ব্রহ্মচারীরা মাদুর পাচ্ছে। তখনো ক্লাস শুরু হয়নি। কিন্তু মহারাজের কাছে গিয়ে যে পৌঁছলাম, মহারাজ জিজ্ঞাসা করলেন, "কি আজকে দেরি কেন?" তা আমি বললাম যে, "বাথরুমে গিয়েছিলাম।" একবার স্পষ্টত মিথ্যে কথাটা হাসার কিছু নেই এত বাবারে। হ্যাঁ? স্পষ্টত মিথ্যে কথা আমার মধ্যে থেকে বেরিয়ে এলো। একবারে আটকাতেই পারিনি। কিন্তু একবারে মনটা দীর্ণ হয়ে আছে। ক্লাস চলছে, মহারাজ আমার দিকে তাকিয়ে আছেন, বারবার তাকিয়ে আছেন। মনে হচ্ছে আমার মিথ্যেটা ধরা পড়ে গেছে। ক্লাস চলছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। শুধু মহারাজকে দেখছি আর লজ্জায় অবনত হয়ে যাচ্ছি। তারপরে যখন ক্লাস শেষ হয়ে গেল তখন আমি ভাবছি যে আমি আমার মিথ্যেটা স্বীকার করব। তারপরে মহারাজ যা বলবেন, যেভাবে বলবেন সেই শাস্তি মেনে নেব। কোনো অসুবিধা নেই। মহারাজ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই সবাই প্রণাম করার পর মহারাজের চোখে আমি ওষুধ দিয়েছি। সবাই মাদুর তুলছে, আমি মহারাজের মশারিটা ঠিক করছি। মহারাজের জন্য দুটো রুমাল রাখতে, সে রুমাল রাখছি। টেলিফোনের ইন্টারকম এই যে যেটা কর্ডলেস সেটাকে উল্টো করে এক জায়গায় রাখা থাকতো সেসব রাখছি। সবাই চলে গেছে তখন। আমি মহারাজ চোখ বন্ধ করে ইজি চেয়ারে চোখটা পেছন দিক করে আছে। আমি মহারাজকে প্রণাম করে বললাম, "মহারাজ আজকে একটা খুব অন্যায় করে ফেলেছি।" মহারাজ বলছেন, "এই বাথরুম যাওয়াটা তো?" আমি অপেক্ষা করে আছি যে কি ঝড় আসবে এরপরে। তারপরে উনি আমাকে বলছেন, "জানিস তো আমরা কেউ পারফেক্ট নই। পারফেক্ট হতে এসেছি। আমরা যদি পারফেক্ট হতাম তাহলে ওই পদ্ম ফুলের উপর আমরাই বসে থাকতাম। ঠাকুর আমাদের নাকের গোড়ায় পলতে পোড়া ঘোরাতেন। আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভববন্ধন গান গাইতেন। আমরা পারফেক্ট নই বলে আমরা ঠাকুর এখনো পদ্ম ফুলের উপর বসে আছেন। আমরা পলতে পোড়া ঘোরাচ্ছি আর স্বামীজি তার মন্দির থেকে দেখছেন আমরা কিরম খণ্ডন ভব গাইছি। ভুল কি সেটা অন্তর থেকে অনুভব করতে হবে। তারপরে প্রতিজ্ঞা করতে হবে এই ভুলের কোনো রিপিটেশন করা চলবে না। ঠাকুরের কাছে গিয়ে প্রতিজ্ঞা করবি এই ভুলের যেন কোনো রিপিটেশন হয় না। অদ্ভুত রকমের তার অবজারভেশনের ক্ষমতা আপনাদের বলেছি। একই সঙ্গে উনি দেখতে চাইতেন আমাদের অবজারভেশন ক্ষমতার কথা। কোথাও বাইরে গেলেই তিনি নানা রকমের আমাদের সকলের কাছ থেকে একই গল্প শুনতে চাইতেন। হয়তো কামারপুকুর জয়রামবাটি ঘুরে এসেছি, সবাই বলছে। বিরক্তি লাগতো আমার। ১ম এ মনে হতো কেন সবার কাছে? একজনের কাছে শুনে নিলেই হবে। তারপরে দেখতাম উনি প্রত্যেকের পাওয়ার অফ অবজারভেশন টা দেখবার চেষ্টা করছেন। কে কিরকম ভাবে দেখে, কে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে, তীর্থযাত্রায় যে গেছি আমরা কে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে, কে কল্পনার শক্তির সাহায্যে যেটি দেখিনি সেটিকেও বলবার চেষ্টা করছে। এই প্রত্যেকবার তিনি বলতেন। এইরকমই একটি তীর্থযাত্রা দক্ষিণেশ্বরে আমরা গিয়েছি। আমরা বেলুড় মঠ থেকে হাঁটতে, হাঁটতে দক্ষিণেশ্বরে গেছি। দক্ষিণেশ্বর ঘুরে টুরে সকালবেলা ঘুরে টুরে দর্শন করে প্রণাম করে সব করে আমরা ফিরে এসেছি। সেদিন তার পরের দিন এরকম চলছে। শুক্র, শনি, রবি পরপর চলছে। আমরা দক্ষিণেশ্বরের গল্প মহারাজকে বলছি, মহারাজ শুনছেন। শেষ দিনে মহারাজ জিজ্ঞেস করছেন, "কোন জায়গাটা তোমাদের খুব ভালো লাগছে?" আমরা সবাই প্রায় বেশিরভাগই বললাম যে, "মায়ের ঘরটি আমাদের খুব ভালো লেগেছে।" মহারাজ বললেন, "কেন ভালো লেগেছে?" "হ্যাঁ, কি সুন্দর প্রশস্ত বারান্দা, হাওয়া আলো বাতাস খেলা বারান্দা। মা এই ঘরটায় থাকতেন, কিরকম শটকোণ ঘর। মা নিশ্চয়ই মাঝখানে বসে থাকতেন।" উনি বলছেন, "আজ্ঞে না, মানুষ সমান দরমার বেড়া ছিল। দরমাতে খুব সামান্য ফুটো থাকতো যা দিয়ে সূর্যের আলো ঢুকতো। মা ভোরবেলা কেউ ওঠার আগে বাথরুমে চলে যেতেন। সারাদিন মা বাথরুমে যেতে পারতেন না। ওই আলো আঁধারি ঘরে কুপি জ্বালিয়ে মা থাকতেন। শুধু মা নয়, মার অন্যান্য বয়স্যরাও থাকতেন। পাশের ঘরটা, রান্নাঘরটা সেটা অনেক পরে আমার দেখার সুযোগ হলো। সেই অন্ধকার ঘরে মা কাঠের জালে ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা রুটি আর ছোলার ডাল। অন্যদের জন্য পাতলা রুটি, মুগের ডাল, নিজেদের জন্য কিছু রান্না করতেন। মহারাজ বলছেন
যে দেখ ওই ঘরের মধ্যে পটপটে পটপটে মাদুরের ওপর এঁশোর বালিশ লাগিয়ে তিনি শুতেন, কিন্তু তার রিয়াকশনটা কি বলছেন, যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আমরা যখন আমাদের জীবনকে উঁচু সুরে বাঁধতে পারি, তাহলে যে সমস্ত এই যে জাগতিক যে প্রত্যাশা ভালোবাসা জিনিসপত্র, এইগুলিকে একটা সময় আমাদের আন বলে বোধ হবে। আন শব্দটা আমি প্রথম মহারাজের কাছে শুনেছি। আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস। জীবনে যখন ইউজফুল জিনিসের দিকে আমরা যাব, তখন বাকি জীবনটা বাকি জিনিসগুলো আমাদের কাছে ইউজলেস বলে হবে। ভীষণ গান ভালোবাসতেন, কখনো তিনি গাইতে বলতেন সীমার মাঝে অসীম তুমি। মহারাজ গান মনে রাখতে পারতেন না, কিন্তু যে অংশটা তার মনে আছে সে অংশগুলো তিনি আমাদের বলতেন। যেমন প্রতিদিনও আমি হে জীবন ও স্বামী, ওই অংশটা ওনার মনে থাকতো। তোমার ওই ভবে মম কর্ম যাবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। এটি বলতেন, তোমার আলোর নাইকো ভাষা আমার মাঝে পায়, তোমার আলোর নাইকো আমার মাঝে পায় সে ভাষা, হয় সে আমার অশ্রু জলে। হ্যাঁ, তোমার আলোর নাইকো ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। গান শুনতে ভীষণ ভালোবাসে। আরেকটি গান এরা গাইলো, একটি দুটি গান, সুন্দরলালা নন্দদুলালা দয়া ঘন বটে। আরেকটি গান মহারাজ খুব ভালোবাসতেন, সেটি হচ্ছেন করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। এই গানটি একবারে শেষ দিকে অব্দি মহারাজের অদ্ভুত ভালোবাসা দেখেছি। মহারাজ যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, যাদের কথা মহারাজের কাছে খুব শুনেছি, তাদের মধ্যে প্রথম তো তার মায়ের কথা তিনি খুব বলতেন। ননিমালা দেবী মনে আছে 98 সালে যখন 97-তে মহারাজ যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, প্রথমবার দীক্ষা দিতে যাবেন মায়ের বাড়িতে, তার ঠিক এক সপ্তাহ আগে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে এসেছেন। এসে মহারাজ আছেন, মহারাজকে দেখার দায়িত্ব আমার পড়েছে। মহারাজকে দুপুরবেলা আমি সেবা করছি, মহারাজ জিজ্ঞাসা করছেন যে তোর মা এখনো বেঁচে আছে? না বলে হ্যাঁ এখনো বেঁচে আছেন, তবে শরীর খারাপ হয়ে বলছে আমার মা জানিস তো শরীর চলে গেছে। তাহলে তো অনেক বয়স হয়েছিল। হবে না, আমার এত বয়স হয়েছে আর আমার মায়ের অনেক বয়স হবে না? বলছেন এমন দুঃখ করে বলছেন যেন সে আপনার হৃদয়কেও স্পর্শ করে যায়। মায়ের কথা দু চারটি তিনি বললেন, কিরকম ইন্সপিরেশন মায়ের, মায়ের জীবনটাকে কিরম ভাবে প্রভাবিত করেছিল। মহারাজের একটা ছোট্ট শ্রাইন ছিল, আমাদের যেরকম সাধু হওয়ার পরে ঠাকুরমা স্বামীজি গোপাল হেনা মেনা তেনা সব নিয়ে, মহারাজের শ্রাইনে ঠাকুরমা স্বামীজির ছবি ছিল, আরেকটা ছবি ছিল অর্ধেকটা ঠাকুর অর্ধেকটি মা। সেইটির মধ্যে তিনি তার জপের মালাটি ওইটা রাখতেন। আর আর দুজন সাধুর ছবি ছিল, বৃদ্ধ দুজন সাধু, একজন বৃদ্ধ একজন অল্প বয়স্ক। একজনের ছবি এরকম বাঁদিক থেকে তোলা, তার অদ্ভুত সুন্দর চোখ আর হাসি। আর একজন একবারে অতি বৃদ্ধ মানুষ। আর বিজ্ঞান মহারাজের দুটো ছবি ছিল, একটা যেখান দিয়ে বেরোতেন তার উপরে, আর একটা ঘরের মাঝখানে হাতে আঁকা ছবি, শ্রীশ মহারাজের আঁকা ছবি। এদের মধ্যে এই যে যাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন আর যার ছবি ছিল না, তার কথা আমরা তার কাছে শুনেছি। তিনি হলেন স্বামী গদাধরানন্দজি মহারাজ। গদাধরানন্দজি মহারাজ দিনাজপুর কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। অসুস্থ সত্যকৃষ্ণকে তিনি দেখতে এসেছিলেন তাদের বাড়িতে। তিনি অসুস্থ শুনে, ম্যালেরিয়া আক্রান্ত শুনে তাকে দেখতে এসেছিলেন, কিন্তু গদাধরানন্দজিকে দেখে তার ভীষণ ভালো লেগেছিল। আস্তে আস্তে তিনি দিনাজপুর আশ্রমে আসা শুরু করেন, এবং দিনাজপুর আশ্রমে আসতে আসতে তিনি মহারাজের সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়। মহারাজকে প্রথম স্বামী বিবেকানন্দের যে কথা তিনি শিখিয়েছিলেন, তিনি হলেন স্বামী গদাধরানন্দজি। ভারতে বিবেকানন্দ বা লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই বাংলা বইটি গদাধরানন্দজি তাকে উপহার দেন। গদাধরানন্দজি তাকে সঙ্গে করে নিয়ে যেতেন, পুনর্ভবা নদী আছে ওখানে বাংলাদেশে, সেই নদীর ধারে তারা গিয়ে বসতেন, আর মহারাজ সেখানে গদাধরানন্দজি ধ্যান করতেন। মহারাজও তাকে দেখে ধ্যান করার অভ্যাস করতেন। বলেছিলেন আমাদের যে আমি ঠিক ধ্যান করতে পারতাম না, কিন্তু মহারাজকে দেখে নকল করার চেষ্টা করতাম, তাতেই আমার খুব আনন্দ হতো। মহারাজের কথা তিনি বলতেন যে মহারাজ সবসময় বলতেন এই যে যখন হাঁটবে চলবে অন্য কোনো কথা নয়, ভগবানের কথা চিন্তা করো, বারবার রোজ মনিয়ে করিয়ে দেওয়ার মতো। তিনি সন্ধান দিলেন কলকাতায় এসে কোথায় থাকবেন, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম, তখন গৌরীপুরে আশ্রম। তিনি আইএ পাশ করলেন গুয়াহাটি কটন কলেজ থেকে, সেখান থেকে পাশ করে বিএ পড়বার জন্য, দর্শন শাস্ত্রে বিএ পড়বার জন্য
স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং বেলঘরিয়া স্টুডেন্টস হোমে অ্যাপ্লাই করলেন। তিনি বলেছিলেন যে একটি চিঠি এসেছিল তার কাছে সন্তোষ আনন্দজির কাছে। তিনি তখন সহকারী সম্পাদক। খুব রাগ হয়েছিল সে চিঠিটা পড়ে। গদাধরানজি এত ভালোবাসা পেয়েছেন, আর যে চিঠিটা এসছে তাতে কোনো রকম মানে শব্দ তো নাই, ৩ লাইনের একটা চিঠি, তাতে কোনো প্রীতি শুভেচ্ছা কিছু নেই। কাগের ঠ্যাং বগের ঠ্যাং সে চিঠিতে লেখা আছে যে তুমি আমাদের এখানে ভর্তি হতে পারবে না, কারণ আমাদের একটি ব্রহ্মচর্য আশ্রম, এখানে ভর্তি হতে গেলে কোয়েট কলেজে পড়া যাবে না। খুব রেগে গেছেন। মহারাজ বলতেন তখন আমার নিজের আইডিয়ার বিরুদ্ধে যদি কিছু হতো তাহলে ভীষণ রাগ হতো। যেদিন এই সাধুটিকে পাবো দেখবো। কিন্তু তিনি থেকে গেলেন, জেদ করে স্কটিশে থাকলেন এবং স্কটিশে হস্টেলে থাকলেন। যেটি বাধা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে খাবার। আবাল্য তিনি যে খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারটি ওখানে পাওয়া যায়, বরং মাংসর এর প্রভাব, প্রতিটি খাবারে মাংসের প্রভাব বেশি। ওই হস্টেলে একটি ছেলে ছিল, তার সঙ্গে কথা হতে তিনি তাকে নিয়ে গেলেন স্বামী নির্বেদানন্দজি। প্রথম যার ছবিটির কথা বলছি, আধখানা মুখ ছিল, অদ্ভুত সুন্দর হাসি এবং অদ্ভুত সুন্দর চোখ, যেটির কথা মহারাজ বারবার উল্লেখ করতেন। বলছেন মনে হচ্ছে যেন এক সেই দেবদূত বসে আছে, অদ্ভুত তার চেহারা। তাকে প্রণাম করা মাত্র তিনি বলছেন যে হ্যাঁ আচ্ছা, একটু দু চারটে যদি মাংসের ঝোল যদি পেটে যায় তাহলে কি এসে যায় বলো দেখি। করে খুব মজা করছে, বলছে ঠিক আছে তুমি ভর্তি হতে পারবে, কিন্তু যেতে হবে তো সন্তোষ আনন্দজির কাছে। সন্তোষ আনন্দজি বললেন তুমি প্রভাবিত করতেই পারো আমাদের অধ্যক্ষকে, কিন্তু তোমাকে স্কটিশ চার্চ কলেজ ছেড়ে দিতে হবে। স্কটিশ চার্চ কলেজ ছেড়ে তিনি প্রেসিডেন্সি কলেজ এলেন দর্শন শাস্ত্রে পড়তে, এবং সেই তার স্টুডেন্টস হোমে থাকা শুরু হলো। সেই কাঠখোট্টা স্বামী সন্তোষানন্দজির আরেকটা ভেতরে যে খুব সুন্দর একটা ছবি আছে, সেইটি দেখা শুরু করলেন। এরা যেন তার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন, নির্বেদানন্দজি, সন্তোষানন্দজি এবং পরবর্তীকালে ধ্যানাত্মানন্দজি বা নৃপেন্দা। এত বলেছেন তাদের সম্পর্কে। আমার স্টুডেন্টস হোমে পোস্টিং বোধহয় ওই প্রভাবে। আমরা ফিরে এসেছি 24শে ডিসেম্বর, জিজ্ঞেস করছেন কার কিরকম লাগলো বেলঘরিয়া স্টুডেন্টস হোম দেখে। আমি বলেছিলাম আমার মনে হচ্ছিল যেন ব্রহ্মচর্যের এই তপবন। বললেন কেন মনে হলো তো তপবন? আমি দেখলাম ৩ দিক রেল লাইন দিয়ে ঘেরা, কোনো আওয়াজ আসে না, যেখানে ছাত্ররা থাকে, যেদিকটা গৃহস্থদের বাড়ি আছে, ছাত্রদের থাকার জায়গাটা অনেকটা দূরে, কলেজ আছে। আমি এর আগে স্টুডেন্টস হোমে গেছি অন্য সূত্র ধরে, তাই ওটা আমার দেখা ছিল। উনি বললেন, উনি ভাবলেন আমার খুব পাওয়ার অফ অবজারভেশন ভালো। পরবর্তীকালে তার ঠিক ১ মাস বাদেই আমার পোস্টিং হলো বেলঘরিয়া স্টুডেন্টস হোমে। এক অদ্ভুত জায়গা, আপনারা যারা না গিয়ে থাকবেন তারা নিশ্চয়ই জানবেন। মহারাজজি আমাকে বলছেন যখন সেদিনকে ওই ভাইস প্রেসিডেন্ট হয়ে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে গেছেন, সারাদিন গান বাজনা খাওয়া দাওয়া খুব হইচই হচ্ছে, বিকেলে প্রাক্তনীদের নিয়ে একটি মিটিং হচ্ছে। সেখানে যাবার আগে মহারাজ আমাকে বললেন আচ্ছা এখানে একটা ঝিল ছিল, আমাকে দেখাতে নিয়ে যেতে পারিস? আর নিয়ে গেলাম। বৃষ্টি, বর্ষাকাল তো বৃষ্টি হয়েছিল, একটু কাদা কাদা, মহারাজের সে সময় পায়ের সমস্যার জন্য হাওয়াই চটি পড়ছিলেন। আজকে খুব সাবধানে নিয়ে গেলাম ঝিলের পাড়ে, দাঁড়িয়ে দেখছেন। উনি আমার হাতটা তুলে এমনি করে বলতেন জানিস এত যে কাণ্ড হবে কি করে জানবো? যেদিনকে জিনিসপত্র নিয়ে এসে সবে রেখেছি স্টুডেন্টস হোমের অফিসে, জিনিসটা রেখেছি আর নির্বেদানন্দজিকে প্রণাম করছি, নির্বেদানন্দজি অশেষ মহারাজকে বলছেন দেখো এ ছেলে দীক্ষা দেবে। আমি মনে মনে ভাবছি যে আমার বাবা তো তর্কতীর্থ, দীক্ষা দেন, তাই বোধহয় এই ভেবেচিন্তে বলেছেন। তখন কি করে জানবো যে এরা ৫০ বছর আগেকার ইতিহাস জানতে পারে, এমন মহাপুরুষদের সঙ্গে থেকেছি। এই হলেন তার দ্বিতীয়, যার দ্বারা ইন্সপায়ার্ড তিনি, নির্বেদানন্দজি। নির্বেদানন্দজি তাকে বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে পাঠালেন। বিজ্ঞানানন্দজি মহারাজকে দেখে খুব রকমের একেবারে তার খারাপ লাগলো। একবারে চুপ করে বসে আছেন। নির্বেদানন্দজিকে এসে বললেন যে আমি বিজ্ঞানানন্দজির কাছে দীক্ষা মন্ত্র দীক্ষা নেব না। কোথায় স্বামীজির গুরু ভাই, আমাদের ইয়াং ছেলেদের দেখলে স্বামীজি কত আদর করতেন, মিশতেন, আর ইনি কিরকম বসে আছেন। খুব ডিসঅ্যাপয়েন্টেড, মহারাজ এই শব্দটা ব্যবহার করে, খুব ডিসঅ্যাপয়েন্টেড। সেদিন রাত্রে একটা অদ্ভুত কাণ্ড হলো। বলছেন আমি ঘুমিয়ে আছি, দেখছি মহাপুরুষ মহারাজ থাকলে খুব ভালো, তো মহারাজ মহাপুরুষ মহারাজকে দেখতে পান দেখেননি বলে মাঝে খুব দুঃখ ছিল, ভীষণ দুঃখ ছিল। ওনার যে সময় কলকাতায় এসেছেন সে সময় মহাপুরুষ মহারাজ বেঁচে আছেন। মহাপুরুষ মহারাজকে অবশ্যই দেখার কথা ছিল, কিন্তু মহাপুরুষ মহারাজকে উনি দেখেননি। উনি ৩ জন পার্ষদকে দেখেছেন, অভেদানন্দজি, অখণ্ডানন্দজি এবং বিজ্ঞানানন্দজি। তা সেই মহাপুরুষ মহারাজকে দেখেননি। উনি দেখছেন রাত্রে স্বপ্নে মহাপুরুষ মহারাজ ঘরে শুয়ে আছেন, উনি মহাপুরুষ মহারাজের পা টিপছেন, আর মহাপুরুষ মহারাজ আস্তে আস্তে বিজ্ঞান মহারাজে রূপান্তরিত হচ্ছেন।
আবার বিজ্ঞান মহারাজ থেকে আবার মহাপুরুষ সমাজে রূপান্তরিত, বারবার সমস্ত রাত ধরে দেখছেন, আনন্দে মন ভরে গেছে, যখন ঘুম ভেঙেছে আনন্দে মন ভরে গেছে। আর ওনার প্রত্যয় হয়েছে যিনি মহাপুরুষ সমাজ তিনি বিজ্ঞান মহারাজ। সকালে গিয়ে নির্বেদানন্দজিকে বলছেন আমি ওনার কাছেই দীক্ষা নেব। সেদিনকে ছুটতে ছুটতে তিনি বেলুড় মঠে গেছেন, সেদিনকে কিন্তু বিজ্ঞান মহারাজকে অন্যভাবে পেতেন, খুব আনন্দময় পুরুষ, খুব গল্প করছেন। সেদিন দীক্ষা হয়নি, পরের দিন দীক্ষা হওয়ার কথা। আমি সেই গুরু ভাইকে দেখেছিলাম বেলঘরিয়া স্টুডেন্ট সময়, যে ছাত্রের সেদিনকেও মহারাজের সঙ্গে দীক্ষা হয়েছিল। মহারাজ তখন জেনারেল সেক্রেটারি হয়েছেন, সেই বন্ধু গিয়ে নতুন জেনারেল সেক্রেটারির ছবি তুলছেন, তার ছবি তোলার খুব শখ ছিল। আত্মস্থানজি বলছেন কেন ছবি তুলছিস কেন? তখন উনি বলেছিলেন কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে, সেটা আমি দেখে যেতে পারবো না, কিন্তু আমি কিছু ছবি তুলে রাখলাম। সেই ছবিগুলো আমরা দেখেছিলাম পুরনো মিশন অফিসে, মহারাজ তখন সদ্য জেনারেল সেক্রেটারি ছিলেন, তার ছবি। সত্যিই তিনি দেখে যেতে পারেননি যে তার বন্ধু রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। বিজ্ঞান মহারাজের ওই শিষ্য হিসেবে গেছিলেন। ৯টা বেজে গেছে, তখনো পর্যন্ত দীক্ষার কোনো কিছু নেই। আগের দিন তিনি বলেছিলেন, বিজ্ঞান মহারাজ বলেছিলেন আমরা খুব পাংচুয়াল লোক, এত বেলা হয়েছে দীক্ষা হবে না, সেদিনকে তিনি দেরি করেছেন। সেই কথা গুরুকে গিয়ে বলছেন আগের দিন যে আপনারা বলেছিলেন। তখন উনি বললেন হ্যাঁ এখনই হবে, বেনিকে ডাকো, বেনি তোমরা তো এই কজন, মুখে মুখে বলে দেবো। বেনি তাড়াতাড়ি করে ঠাকুরের ছবি সাজানো হলো। বলছেন যখন সব বন্ধ করে তিনি ঠাকুরের কথা বলছেন, ঠাকুর ঠাকুর বলছেন, সমস্ত ঘর যেন একটা অতি জাগতিক আলোতে ভর্তি হয়ে গেছে। দীক্ষা দেওয়ার পরেই বলছেন দাও দাও দক্ষিণা দাও। মহারাজের অনেকগুলো পকেট ছিল, এই পকেটে ভরছেন, ওই পকেটে ভরছেন, ওই পকেটে ভরছেন। তারপরে হাত জোর করে বলছেন ঠাকুর এদের কল্যাণ করো। মনে হচ্ছে যেন সত্যি সত্যি ঠাকুর উপস্থিত হয়ে সকলকে কল্যাণ করছেন। বিজ্ঞান মহারাজের এই স্মৃতি তার ভীষণ রকম, অনেকবার এটা আমরা শুনেছি। আরেকটি স্মৃতি হচ্ছে 14ই জানুয়ারি, বোধ হয় 14ই জানুয়ারি 1938 সালের ঘটনা, যেদিনকে ওই হলো, মন্দির প্রতিষ্ঠা হলো। সেদিনকে উনি উপস্থিত ছিলেন। বিজ্ঞানানন্দ এত ভাবে আপ্লুত ছিলেন, ঠাকুরের ওই অস্থি ভস্মটি ধারণ করতে পারছিলেন না। শঙ্করানন্দজি মাথায় করে সেইটি নিয়ে গেছিলেন এবং তাকে স্পর্শ করে বিজ্ঞানানন্দজি গিয়েছিলেন। তিনি শুনেছিলেন বিজ্ঞানানন্দজি মুখের সেই কথা, যে বিজ্ঞানানন্দজি ঠাকুর প্রতিষ্ঠা হবার পরে স্বামীজিকে উদ্দেশ্য করেছিলেন, স্বামীজি তুমি যে বলেছিলে উপস্থিত থাকবে, কই তুমি কোথায়? তিনি দেখেছিলেন যে ওই ওপরে তারা সব গুরু ভাইরা দাঁড়িয়ে হাত জোড় করছেন। সেই ঘটনা তার নিজের কানে শোনার অভিজ্ঞতা হয়েছিল। প্রথম গেলেন গদাধরানন্দজি, দ্বিতীয় দিন নির্বেদানন্দজি, তৃতীয় হলেন বিজ্ঞানানন্দজি। চতুর্থ জন আরেকজনের যার ছবি আছে, তিনি হলেন অচলানন্দজি, বৃদ্ধ, আমরা চিনি না তাকে। মহারাজকে জিজ্ঞেস করলাম এটি কার ছবি? বলছেন কেদার বাবা। কেদার বাবাকে তাও তো জানি না। এবং স্বামীজির শেষ সন্ন্যাসী সন্তান অচলানন্দজি। অচলানন্দজি এসেছেন বেলুড় মঠে, তাকে দেখবেন বলে এসেছেন। এবং তাকে দেখবেন বলে এসেছেন, তিনি শুনেছেন যে লেগেট হাউসে অচলানন্দজি আছেন। তিনি সেইখানে গিয়েছেন এবং লেগেট হাউসে যাওয়ার পরে তিনি যখন গিয়েছেন, দেখছেন একজন লম্বা দীর্ঘদেহী সন্ন্যাসী, বড় বড় চোখ, কিন্তু খুব জীর্ণ স্বাস্থ্য। তিনি একটি কৌপিন পরে আছেন আর গলায় একটি বোম্বাই তোয়ালে, তোয়ালে ভালো তোয়ালে, এরকম করে নিয়ে তিনি তোয়ালের দুটোই হাত ধরে হাঁটছেন। আপনারা যারা লেগেট হাউসে দেখেছেন চতুর্দিকে বারান্দা আছে, হাঁটছেন। উনি গিয়ে অচলানন্দজি কেদার বাবার খোঁজ করছেন। তিনি একবারে কাঁধে হাত দিয়ে ভাই বলে সম্বোধন করেন। মহারাজ যেটি বলতেন, দুজনের বিশেষ প্রভাব বলতেন, একজন বিরজানন্দজি এবং আরেকজন অচলানন্দজি, এরা সবসময় ভাই বলে সম্বোধন করতেন। বলছেন সেই ভাই শব্দের ভেতরে যে কি মাধুর্য আছে কল্পনা করা যায় না। মহারাজ তার কাঁধে হাত দিয়ে সেইটি ঘুরতে থাকলেন। একবার পাক খাওয়ার পর বুঝতে পেলেন যার সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন তিনি হলেন অচলানন্দজি। তিনি বলেছিলেন ভাই অনেক জন্ম তো হলো, এবার এবারের এ জন্ম স্বামীজির কাজের জন্য জীবন দাও, এই জন্মটা তুমি স্বামীজির উদ্দেশ্যে দাও, এমন অ্যাফার্মেশনের সঙ্গে দিয়েছিলেন। মনে হচ্ছে না সত্যি সত্যি এক্ষুনি তিনি স্বামীজির কাজের জন্য যোগ্য হয়েছেন। অচলানন্দজির প্রভাব ভীষণ রকম ভাবে ছিল। অচলানন্দজি যখন বেলুড় মঠ, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কাশিতে থাকতেন, বেলুড় মঠে যখন আসতেন, এই ঘটনাটা একটা অন্য সূত্র ধরে, মহারাজ আমাকে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব ইনফেকশন জ্বর হয়েছিল। মহারাজ সেই জ্বরের পরে এত অসুস্থ হয়ে পড়েছিলেন, গা হাত পায়ে ভীষণ ব্যথা, ক্লাস টাস বন্ধ, আমরা কয়েকজন মিলে আসতাম, রোজ রাত্রে এসে মহারাজকে মেসেজ করতাম। আমি অপটু হাতে মহারাজকে মেসেজ করছি, মহারাজ বলছেন এভাবে নয় রে, এভাবে নয়, বলে আমার জামার হাতাটা ছট করে তুলে দিয়ে হাতে
ম্যাসেজ করছেন। এই আঙুলের টিপটা না দিয়ে এই জায়গাটা দিয়ে টিপে, টিপে ম্যাসাজ করা। খুব আরাম হয়। আমাকে বলছেন, "জানিস তো স্বামীজি এটা কালীকৃষ্ণ মহারাজকে শিখিয়েছিলেন। আমি এটা তোকে শিখিয়ে দিলাম। আমি তোকে এটা শিখিয়ে দিলাম। তুই এবার জানলি।" আমার খুব মন খারাপ হচ্ছে উনি এত সিনিয়র সাধু। আমার গায়ে হাত দিয়ে এটা আমার হাতটা টিপে দিলেন। আমার খুব কষ্ট লাগছে। উনি তখন আমাকে বলছেন অচলানন্দজির এই ঘটনাটি। উনি যখন অচলানন্দজি আসতেন তখন বেলুড় মঠে এসে আত্মস্থানজি থাকতেন। এই স্বামীজির মন্দিরের অপোজিটে যে প্রেমানন্দ হল আছে সেই ঘরের দোতলায় একটা মাদুর পাওয়া যেত, তার উপর তিনি থাকতেন। সকালবেলা ঘুম থেকে উঠে জপ ধ্যান সেরে তিনি অচলানন্দজির ঘরে যেতেন লেগেট হাউসে। মহারাজ তখন খেতেন, মহারাজের কাপড় জামা কেচে মেলতেন। মহারাজের খাওয়া হয়ে গেলে বিছানাপত্র পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে মুছতেন, তারপরে বাসন মাজতেন। আর মহারাজের লেগেট হাউসে ওঠার সময় যে সিঁড়ি আছে সিঁড়ির একটা কর্নারে একটা জীর্ণ জুতোটা রেখে যেতেন। তিনি রেখে ওপরে চলে গেছেন। আর তারপরে শেষকালে মহারাজের এঁটো বাসনপত্রগুলো মাজতেন। মাজা হয়ে গেলে তিনি গঙ্গা স্নান করে মন্দিরে গিয়ে খানিকক্ষণ জপ করতেন, তারপরে ফিরে আসতেন। একদিন এরকম ফিরে এসে দেখছেন যে তার যে অপরিচ্ছন্ন জুতোটা কেউ পলিশ টালিশ করে রেখে দিয়েছে। মহারাজের সেবক ছিলেন ব্রহ্মচারী মদন, খুব সম্ভবত আমি যদি ভুল না করি। তাকে বলছেন মদনদা, উনি মদনদা বলে রাখতেন, "তুমি এই কাজটা করো। আমার জুতোটা তুমি পালিশ করে দিলে?" মদনদা বলছেন, "না, এরকম তো করিনি।" ওনার যেরকম বাজখাই গলা আমরা শেষের দিকেই শুনেছি। মহারাজ বলছেন না, "বাঘ, বাঘ কি বাঘে গরু তো এক ঘাটে জল খাবে" এমন গলা ছিল। তো সেই বাঘ তিনি বলছেন তার সেই তখন তারুণ্যের বাঘ, তরুণ বাঘ। তিনি বলছেন, "হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো? তুমি কাজটা করে দিয়ে এখন ধরা পড়ে গিয়ে মিথ্যে কথা বলছো?" তারই জোরে গলা আওয়াজ স্বরটা শুনে অচলানন্দজি বেরিয়ে আসছেন। উনি বলছেন, "না, ও তো ভুল করেনি, মদন তো মিথ্যে বলেনি, ও তো করেনি।" কে করলো তখন? তখন জানা যাচ্ছে যে অচলানন্দজি নিজে পালিশ করে দিয়েছেন। শুধু পালিশ করে রেখে দিয়েছেন। উনি খুব কষ্ট পাচ্ছেন। মহারাজ বললেন, "তুমি এরম মনে করছো কেন? তুমি তো আমার তুতো ভাই। আমি বিবেকানন্দের সন্তান, তুমি বিজ্ঞানানন্দের সন্তান। সেই হিসেবে তো আমরা তুতো ভাই। এটা তো আমি করতেই পারি।" আমার যেন মনের যে দুঃখটা ছিল সেটা চলে গেল। আমাকে বলছেন, "তুই তো আমার ভাই। তোকে আমি দেখিয়ে দিতেই পারি।" এই হচ্ছে অচলানন্দজির প্রভাব। অচলানন্দজি তাকে খুব চাপ দিতেন এবং স্বপ্নে একদিন তিনি দেখলেন একটা বেত নিয়ে এসে অচলানন্দজি তাকে খুব মারছে। যখন তিনি এমএ পড়ছেন। বলছেন, "এদিকে সাধু হওয়ার স্বপ্নে তিনি শুনছেন। এদিকে সাধু হওয়ার ইচ্ছা, এবার তুই এমএ পড়ছিস?" এইরকম অবস্থা। তিনি ফিরে এলেন এবং পরের দিন জয়েন করেছিলেন। সেটা খুব সম্ভবত স্বামী শারদানন্দজির জন্মতিথি জানুয়ারি মাসের ৫ তারিখে ১৯৪১ সালে তিনি সংঘবদ্ধ হন। এর পরের যার প্রভাব, যার কথা তিনি হলেন বিরজানন্দজি। বিরজানন্দজির কাছে তিনি থেকেছেন। সংঘগুরু স্বামী বিরজানন্দজি তাঁকে তার সেবক হিসেবে গ্রহণ করেছিলেন। বিরজানন্দজি অনেক গল্প আছে, সবই অল্প সময় বলা সম্ভব নয়। একটি গল্প যেটি তিনি অনেকবার বলেছেন, আমরা শুনেছি। মহারাজের তখন খুব শরীর খারাপ। মহারাজকে সামলাতাল থেকে কলকাতায় বেলুড় মঠে নিয়ে আসা হয়েছে। একজন শিষ্যের কিছু আধ্যাত্মিক প্রশ্ন ছিল, সেই উত্তর দেবেন বলে মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন। সেদিন তার আগের দিন রাত্রে মহারাজ ভালো ঘুমোতে পারেননি, ফলে বিরজানন্দজি সেদিনকে ঘুমিয়ে পড়েছেন। আর এরাও সেবকরা মহারাজ ঘুমিয়ে পড়েছেন দেখে সেই সেবক সেই শিষ্যকে বার করে দিতে বলছে, পরে একদিন আসবে। বিরজানন্দজি ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করছেন যে তার আসার কথা ছিল, সে এসছে? তা যথারীতি ইনা বললেন যে না, সে এসেছিল, আমরা তাকে, আপনি ঘুমোচ্ছিলেন দেখে, বিশ্রাম না, আপনি ঘুমোচ্ছিলেন দেখে আমরা তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। একটা পোস্ট কার্ড নিয়ে। পোস্ট কার্ড আনা হলো। মহারাজকে তিনি কেষ্ট বলতেন, সত্যকৃষ্ণের কেষ্ট। তিনি একটা চিঠি লেখালেন যে, "তুমি আমার কাছে এসেছিলে, আমি শরীর খারাপ জন্য বিশ্রাম করছিলুম। তোমার সঙ্গে দেখা হলো না বলে আমি খুব দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী।" তারপরেও লিখছেন, "কেষ্টটা যে এত চালাক হয়ে যাবে এ কথাটা আমি কখনো ভাবিনি।" বলে সেই চিঠি লেখার পর তার তলায় বিরজানন্দজি সই করে চিঠি পোস্ট করলেন। আপনারা যারা বিরজানন্দজির হাতের লেখা এবং আত্মস্থানজির হাতের লেখা পাশাপাশি মিলিয়ে দেখবেন, ভীষণ রকমের মিল। এমনকি সইটাতে শুদ্ধ মিল আছে। এই শেষের দিকে নয়-দয়ের পর একটা এরকম কোলন দিতেন, বিরজানন্দজিতে হতেন, আত্মস্থানজিরও সেরকম। ভীষণ রকমের মিল। ইংরেজি সই, বাংলা সই ভীষণ রকমের। বিরজানন্দজি প্রথম টা বড় হতো, তারপরে খুদি, 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 খুদি বিরজানন্দ হতো। আত্মস্থানজি তাই প্রথম এটা বড় হয়ে তারপর খুদি, 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 খুদি হয়ে যেত। প্রত্যেকটা লেখা অসম্ভব সুন্দর ছিল আমার হাতের লেখা। তাই এইভাবে হিউমিলিয়েটেড হওয়াতে আত্মস্থানজি খুব মনে লেগেছেন। তিনি আর বিরজানন্দজির সঙ্গে কথা বলেন না। ২-৩ দিন হয়ে গেছে। একদিন তিনি জিজ্ঞেস করছেন, "হ্যাঁ রে কেষ্ট, তোর মুখ ভার এরকম রয়েছিস, কথা বলছিস না কেন?" বলছেন, "ইউ হ্যাভ হিউমিলিয়েটেড মি ইন ফ্রন্ট অফ আদার্স।" তখন আপনি আমাকে অন্যদের সামনে অপমানিত করেছেন। "কবে করলুম রে?" বলছে, "ওই যে লেখা।" বলছে, "ও ওই চিঠি লেখা?" বিরজানন্দজি ভাবে আছেন।
সেই দিন রাত্রির ঘটনা। সিঁড়ির তলার যে ঘরটা এখন বর্তমানে কিছুদিন গিরিশানন্দজি সেখানে প্রণাম নিতেন। ওই ঘরটিতে আত্মস্থানজি থাকতেন। একদিন রাত্রি ২টোর সময় ঠক, ঠক করে কেউ তার দরজা ধাক্কাচ্ছে। খুলে দেখলেন বিরজানন্দজি দাঁড়িয়ে আছেন। বিরজানন্দজি একটা লম্বা ছেঁড়া গেঞ্জি পরতেন। গলা থেকে পা অব্দি লম্বা এরকম গেঞ্জি পরতেন, হাঁটু অব্দি লম্বা। সেই গেঞ্জিটি পরে ওপর থেকে এসেছেন। তার হাতে ২টো চাঁপা ফুল। সেই ২টো চাঁপা ফুল দিয়ে মহারাজই ৫ টা চাঁপা ফুল তুলে নিয়ে এসে একটা প্লেটে করে জল দিয়ে দিয়েছেন। বিরজানজি আত্মস্থানজিকে বলছেন, "কেষ্ট বুঝলি ঘুম ভেঙে গেছিল। ঘুম ভেঙে দেখলুম ঘরে কেউ প্লেটে চাঁপা ফুল রেখেছে। খুব বাস হয়েছে। তুই এই ২টো ফুল তুই তো খুব ভালোবাসিস চাঁপা ফুল। তুই এই ২টো ফুল রাখ। তুই একটু প্লেটে করে রাখ। তোর ঘরে খুব বাস হবে।" মহারাজ বলছেন, "সেই আলো আঁধারিতে বিরজানন্দজি আমার চোখ দেখতে পাচ্ছেন। আমার চোখ ঝরঝর করে জল পড়ছে।" আমি বললাম, "আপনি এই বয়সে বুড়ো বয়সে নামলেন কেন?" ধরে মহারাজকে ওপরে নিয়ে এলাম। আমি মনে করেছিলাম এ মানুষটা সাধারণ মানুষ। এ তো দেবতা। এর সঙ্গে শিশু। এর সঙ্গে কি অভিমান করা যায়? গম্ভীরানন্দজির কথা বলতেন। তার ১ম পোস্টিং দেওঘরে। কিন্তু পরেই তাকে প্রবুদ্ধ ভারত পত্রিকায় পাঠানো হয়েছে। ইনি তখন সদ্য লেখাপড়া শেষ করে এসেছেন। স্বামী গম্ভীরানন্দজির যে এডিটোরিয়াল তার উপর তিনি কাঁচি চালাতেন। বলতেন গম্ভীরানন্দজিকে বলছেন, "মহারাজ এই ইংরেজি শব্দটা বদল করে ওইটি লাগালে কিরকম হয়?" গম্ভীরানন্দজি একবারও রাগ করতেন। বলছেন, "হ্যাঁ, হ্যাঁ লাগাও, লাগাও। আমি সেই কত বছর আগে পড়াশোনা করেছি। সব ইংরেজি-টিংরেজি ভুলে গেছি।" বলছেন ওখানে মায়াবতীতে রান্না করবেন, ছানার গোল্লা বানিয়েছেন। ছানা পোড়া। সব ভালো, ভালো জিনিস দিয়ে করেছেন কিন্তু রান্না করতে গিয়ে সেটা স্ম্যাশড হয়ে গেছে। রাত্তিরে গম্ভীরান জিজ্ঞেস করছে, "হ্যাঁ গো সত্যকৃষ্ণ সেই যে রান্না করার ছিল?" বলছেন, "আচ্ছা নষ্ট হয়ে গেছে।" যে, "নিয়ে এসো, নিয়ে এসো তো ভালো, ভালো জিনিস আছে। ঘি আছে, ছানা আছে, ক্ষীর আছে। ওই এমনিই খাওয়া যাবে ভাতের সাথে।" গম্ভীরানন্দজি মাঝে কথা বলতেন। ৫৪ সালে যখন মায়ের জীবনী গ্রন্থ প্রকাশিত হলো উনি বলছেন, কিরকম অহংশূন্য মানুষ কিরকম হয় গম্ভীরানন্দজির কথা বলতে গিয়ে বলছেন, "আমি মহারাজকে এসে বলছি, যে, মহারাজ কি অপূর্ব লেখা হয়েছে। যেন মনে হচ্ছে মাকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার মনে হলো একটা পাথরের মূর্তির সামনে বলছেন। কোনো এতটুকু রিঅ্যাকশন নেই। না হাসি নেই, না উচ্ছ্বাস নেই, কিছুতেই কিছু নেই। একবারে স্থিতপ্রজ্ঞ পুরুষ।" গম্ভীরানন্দজির কথা বলতেন। আরেকজন যার সাথে আমরা দেখেছি আর দেখিনি, যার কথা তিনি বলতেন তিনি হলেন জগদানন্দজি মহারাজ। মহারাজের শরীর চলে যাওয়ার পরে বিরজানন্দের শরীর চলে যাওয়ার পরে তিনি বার্লোগঞ্জ, কিষানপুরের বার্লোগঞ্জে গিয়ে তপস্যা করেছিলেন। একতলায় থাকতেন জগদানন্দজি এবং দোতলায় থাকতেন আত্মস্থানন্দজি এবং আরো একজন কে ভুলে গেছি। এদের শর্ত ছিল এরা রোজ মহারাজের কাছে বেদান্ত পড়বে। মহারাজের খুব শরীর খারাপ, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, শরীর চলে যাবে। তিনি পায়েতে কিছু মালিশ করছিলেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যেতে। তার মধ্যে তিনি বলছেন, "বাঙাল তো কিতা করো, কিতা করো?" উনি তখন বললেন যে, "এই একটু মালিশ করে দিচ্ছি।" উনি বলছেন যে, "সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ একম ব্রহ্ম, সর্বম খল্লিদম ব্রহ্ম।" বলছেন এই বেদান্ত চর্চা ঈশ্বর নির্গুণ নিরাকার বেদান্তে ঈশ্বরের চর্চা কত গভীর হলে শরীর চলে যাচ্ছে সেই মুহূর্ত অবধি তার এই কথা মনে আছে। মহারাজ এসছিলেন, সাধু হতে এসেছিলেন আমরা বললাম ১৯৩৮ সালে তার মন্ত্র দীক্ষা হয়েছিল। আর ১৪ই জানুয়ারি ১৯৩৮ সালে তিনি ঠাকুর মন্দির প্রতিষ্ঠা দেখেছিলেন। ৩রা জানুয়ারি ১৯৪১ সালে তিনি সংঘে যোগদান করেন। সেদিন শারদানন্দজির জন্মতিথি। দেওঘর প্রবুদ্ধ ভারত হয়ে ১০ বছর ১৯৫১ সালে বিরজানজির শরীর চলে যায়। সেই অবধি তিনি আমাদের বিরজানজির সেবক ছিলেন। এরপরে তাকে রাঁচি স্যানেটোরিয়ামে পাঠানো হয়। রাঁচি স্যানেটোরিয়ামের অবস্থা তখন খুব একটা ভালো নয়। স্বামী বেদান্তানন্দজি সম্পাদক, তিনি সহকারী সম্পাদক। তারই উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধরে আজকের যে রাঁচি স্যানেটোরিয়ামে যে রূপ দেখেন, স্যানেটোরিয়ামে টিবি অপারেশনের জন্য বিশেষ ব্যবস্থা, কটেজ তৈরি করা, আলাদা সাধুদের ওয়ার্ড তৈরি করে, সমস্ত কিছু পূজনীয় আত্মস্থানন্দজির কল্যাণে হয়। তার চেয়েও বড় জিনিস সেটা হচ্ছে জলের সংকট। ও ডুংরি নদী ওই আশ্রমের মধ্যে দিয়ে বয়ে যায়। সারা বছর ছিটছিট করে জল পড়ে, বর্ষাকালে ভেসে দুকুল ভাসিয়ে দেয়। সেই যুগে ভেবে দেখুন ৫৪ সাল খুব সম্ভবত তিনি সেই সময় এই বাঁধ তৈরি করেন। ডিভিসির লোকেদের ধরে এনে ফান্ড জোগাড় করে এবং বাবু রাজেন্দ্র প্রসাদ এসেছিলেন সেই ডুংরি নদীর বাঁধ উদ্বোধন করতে। জল সমস্যা চিরতরের মধ্যে মিটে যায়। আপনারাও যদি যান তাহলে দেখবেন এই ডুংরি নদীর উপর বাঁধ সেটা দেখতে পাবেন। ১৯৫৮ সালে তাকে বার্মার সেক্রেটারি করা হয়। সেই সময় সেরা হসপিটাল ছিল। সেখানে কার্ডিয়াক সার্জারি হতো।
এই সমস্ত কিছু হতো, কিন্তু এবং সবচেয়ে বড় কথা উনি যেখানে যেতেন সেখানকার ভাষাটি শিখে ফেলতেন। বার্মিজ হাতের লেখা শুধু পড়তে পারতেন। বার্মিজ ভাষায় সকলের সঙ্গে কথা বলতে পারতেন। ফলে খুব সহজে তিনি কমিউনিকেট করতে পারতেন। ১৯৬৬ সাল তারপরে বার্মা ইভ্যাকুয়েশন এর সময় তাদের চলে আসতে হয়। কিছুদিন মহারাজ তীর্থে যান। ১৯৬৬ সালে তাকে পাঠানো হয় রাজকোটে। রাজকোট তার জীবনের একটি অদ্ভুত অধ্যায়, অসাধারণ একটি অধ্যায়। যেখানে যেমন সাধারণ মানুষের সাথে যারা প্রভু মহারাজ বিশুদ্ধানন্দজি আগে গেছেন দীক্ষা দিতে, তাদের সে দীক্ষিত সন্তানদের সঙ্গে যেমন তার খুব সখ্যতা, সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে গেছিলেন। তিনি ১ বছরের ভেতরে গুজরাটি ভাষা শিখে গিয়ে তিনি গুজরাটিতে কথা বলতেন। মহারাজের সঙ্গে কাজ করেছেন এরকম কয়েকজনের সঙ্গে আমার দেখার সুযোগ হয়েছিল। নলিন শাস্ত্রীর বাবা শাস্ত্রী, তিনি সংস্কৃত পড়াতেন আশ্রমে, এবং আমাদের যে সমস্ত গুজরাটিতে যে কথামৃত এবং স্বামীজি কমপ্লিট ওয়ার্কস প্রকাশিত হয়েছিল তার অনুবাদকদের মধ্যে অন্যতম। আর আরেকজনকে দেখেছিলাম, তিনি হলেন জিতু ভাই আন্তানি, ভীষণ ভালো গায়ক। তার মা তখনকার দিনে মেয়র পারিষদ ছিলেন এবং খুব সাহায্য করেছিলেন। মহারাজকে দেখেছি সেখানে দুটো রিলিফ একেবারে ভীষণ রকম ভাবে মনে ধরে রাখার মতো, একটা সুরাট আর একটা ধনেটি। ধনেটির সুরাটের গল্প এটা, যখন সুরাটে রিলিফ হয়ে যাওয়ার পর আত্মস্থানিক একটা নতুন কনসেপ্ট দিয়েছিলেন। মৌলিক মানুষ বললাম না, আগে শুধু রিলিফ হতো, 4 দিন রিলিফ হলো, রিলিফ হয়ে থেমে গেল, ব্যাস শেষ হয়ে গেল। কিন্তু আত্মস্থানন্দজি যেটা দিলেন সেটা হচ্ছে রিলিফের সঙ্গে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের ব্যবস্থা। এই কনসেপ্ট কিন্তু রামকৃষ্ণ মিশনের আর কেউ আগে দেননি, এটি প্রথম আত্মস্থানী কনসেপ্ট। সুরাটে প্রথম হয়। এখানকার একটি গল্প মহারাজ আমাদের বলেছিলেন, যখন এই বাড়ি তৈরি হবে, একটি জায়গা পাওয়া গেলে সেই বাড়ির এটা ভালো হবে। সেখানে এক বৃদ্ধার বাড়ি, তিনি এবং তার নাতি সেখানে থাকেন। তিনি বৃদ্ধাকে গিয়ে অ্যাপ্রোচ করা মাত্র বৃদ্ধা কোনো টাকা না চেয়েই জায়গাটা ছেড়ে দিলেন, বলে একটা ঘর করে দিও। ঘর করে দেওয়া হলো। এবার ইনগ্রেশনের জন্য ভিত্তিপ্রস্তর দেওয়া হবে। কে কাকে ভিত্তিপ্রস্তর, তখনকার দিনে তত সহজ ছিল না উড়ে যাওয়া। তা সেই মহিলাকেই বলা হলো, আপনি যদি একটু পুজো করে দেন, ভিত্তিপ্রস্তর দেন। তিনি রাজি হলেন, কিন্তু তিনি শর্ত দিলেন যে তাকে একটু পুজো করতে সুযোগ দিতে হবে। কিরকম পুজো? উপকরণ কি? একটুখানি ভিজে চাল, একটু সিঁদুর আর একটু হলুদ। সেই ভদ্রমহিলা সব পুজো টুজো হয়ে যাওয়ার পর খানিকটা চাল হলুদে মেশালেন, খানিকটা চাল সিঁদুরে মেশালেন। তারপর সেইটি নিয়ে বিড়বিড় বিড়বিড় করে চতুর্দিকে ছুঁড়ছেন। আত্মস্থানী কান খাড়া করে শোনার চেষ্টা করেন কি মন্তর বলে এই মহিলা। তিনি শুনছেন একেবারে দেশি গুজরাটিতে। তিনি বলছেন, এখানে যারা থাকবে, এখানে যারা বসবাস করবে, হে ভগবান, তাদের জীবনে যেন কখনো দৈব দুর্বিপাক কিচ্ছু না আসে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। উনি বলছেন, আমার কান মন ভরে যাচ্ছে, কত হিং টিং ছং কত মন্ত্র শুনেছি, এমন প্রাণোচ্ছল মন্ত্রের কখনো এর আগে কোনোদিন শুনিনি। ধনেটিতে হলো, ধনেটিতে যখন তিনি রিলিফ করতে গেলেন, রিলিফ নিয়ে মেটেরিয়াল নিয়ে গেছেন, খাবার দাবার নিয়ে গেছেন, ধনেটির লোকেরা কিছুতেই তার কাছ থেকে খাবার দেবে না, কারণ সাধুর কাছ থেকে, সাধুকে পোষণ করার দায়িত্ব গৃহীদের, তাতে সন্ন্যাসীর কাছ থেকে তারা কিছু নিতে পারে না। আত্মস্থানী অনেক বুঝিয়ে যখন পারলেন না, তখন তিনি নিজে অনশনে বসে পড়লেন। সাধু অনশনে বসে পড়েছে, তার কষ্ট হচ্ছে, তাই তারা অবশেষে খেতে রাজি হলেন, এবং তাদের সঙ্গে এত ভাব হয়ে গেল যে ধনীটি মানুষজনের সকলের হৃদয় জয় করে নিয়েছেন। মহারাজ গল্প করছিলেন, পরের বছর যখন একদিন, তখন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, লোডশেডিং খুব ছিল রাজকোটে। হঠাৎ করে অনেকগুলো ব্যাল গাড়ি, মোষের গাড়ি, মোষ চালিত গাড়ি ঢুকছে, ঝনঝন করে ঢুকে যাচ্ছে রাজকোট আশ্রমের মধ্যে। এরা ডাকাত ভেবে লাঠি সোঁটা নিয়ে গিয়ে নিচে গিয়ে দেখছে এই ধানেটির মানুষজন এসছেন। জোয়ার খুব ভালো, বাজরা, জোয়ার না বাজরা খুব ভালো হয়েছে, তাই গত বছর তারা খাবার নিয়েছিল, এবার তারা খাবার ফেরত দিতে এসেছেন। তারা ফেরত দিতে এসছেন। খুব একটা অদ্ভুত সম্পর্ক। আমি গিয়েছি ধানেটিতে, সেখানে সরপঞ্চ যিনি আছেন, তিনি যতই মাথায় পাগড়ি পরুন, সাদা পোশাক পরুন, তিনি যে পাক্কা শয়তান ছিলেন কোনো কালে, সেটা তার চেহারায় ফুটে ওঠে। উনি আমাকে গাড়ি করে সেই পাংখিওয়ালা রাস্তা দিয়ে ভুজের বাস স্ট্যান্ড পৌঁছে দিতে চললেন। আমাকে যেতে যেতে বলছেন, জানেন তো, আমি যে কোনো ভালো কাজ করতে পারি এটা সারা ধনেটিতে কেউ বিশ্বাস করতো না। বড় মোটা মহারাজ, ওরা বড় আমাকে মোটা মহারাজ প্রথম বিশ্বাস করলেন আমার দ্বারাই হবে। আজকে যা কিছু দেখছেন সব আমি তাঁর প্রোডাক্ট। মহারাজ যখন এসেছিলেন সহাধ্যক্ষ হওয়ার পরে, তখন একটি মেয়ে বলেছিল যে রাম যখন অযোধ্যায় ফিরে এলেন, যখন তাদের যে আনন্দ হয়েছিল তার চেয়েও বেশি আনন্দ মহারাজের আর আগমনে তার হয়েছে। ১৯৭৫ সালে তিনি বেলুড় মঠে এলেন, ভূতেশানন্দজি মহারাজ
ভাইস প্রেসিডেন্ট হয়ে চলে যাবেন, তার জায়গায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি এলেন এবং রিলিফ এবং রিহ্যাবিলিটেশন দেখলেন। 1978 সালে যে ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে বন্যা হয়েছিল, সেই বন্যা নিয়ন্ত্রণের নেতৃত্ব তার ছিল। আরামবাগের বালি দেওয়ানগঞ্জ, মালদাতে গাইঘাটাতে টর্নেডো হয়েছিল তার যে, তারপরে নেপালের বিধ্বংসী যে ভূমিকম্প, লখনৌয়ের মাধ্যমে ত্রিপুরার বন্যা, অন্ধ্রের পিভিসিয়া কলোনিতে নতুন করে কলোনি তৈরি করা, এগুলো তার অক্ষয় কীর্তি। আমি দেখেছি ওই যে মহারাষ্ট্রে এখানে তখন 94 সালে আর্থকুয়েক হয়েছিল, তখন সেই চলছে, মহারাজ নিজে যেতেন সেসব জায়গায় সার্ভে করতে। পল্লী মঙ্গল, গ্রামের মেয়েদের রোজগারের একটা ব্যবস্থা, নিজেদের সমস্ত কাজকর্ম সেরে, এটা প্রভু মহারাজের ইচ্ছা ছিল, সেটা সত্য করে দাঁড়ালেন, সেটা হচ্ছে পল্লী মঙ্গল। এছাড়া বিনা খরচে ছানি কাটানো এবং মোবাইল ডিসপেন্সারি কামারপুকুরের মাধ্যমে তিনি শুরু করেন। সমাজসেবক প্রশিক্ষণ মন্দির, যেখানে শিক্ষিত ছেলেরা এই সমাজের সমস্ত কাজ করবে, তার জন্য ট্রেনিং দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া, সেটা এখন একটা সুপার ডুপার একটা প্রজেক্ট হয়ে আছে, কিন্তু এর এই ভাবনা তার মাথা থেকে এসেছিল এবং সেটাকে ইনিশিয়েট করেছেন। বৃদ্ধ সাধুদের খুব কষ্ট ছিল, বৃদ্ধ সাধুদের জন্য থাকার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা দু জায়গায় হয়, একটা হচ্ছে বেলুড় মঠের আরোগ্য ভবন, আরেকটি হচ্ছে আলসুরে, সেখানে হয়। এছাড়াও কাশী সেবাশ্রমেও ব্যবস্থাটি ভালো করেছিলেন। জেনারেল সেক্রেটারি, এটা আমরা নিজেরা দেখেছি, কামারপুকুরের অসম্ভব সুন্দর যাত্রী নিবাস। বেলুড় মঠে আপনারা অনেকেই জানেন না, এখনো গড় বাড়িটা আছে কিনা জানি না, তখন এই ড্রিঙ্কিং ওয়াটারের কোনো ট্যাপ ছিল না, জলস্বত্র তৈরি করেছিল। আমরা এসেই বেলুড় মঠে এসে একখানে ঢকঢক করে জল খেতাম। একটা ঘর ছিল, সেখানে কুঁজোর করে জল রাখা থাকতো, আর একজন ভেতরে থাকতো একটা স্টিলের গ্লাসে করে, প্লাস্টিকের গ্লাসের মধ্যে করে একটু একটু করে জল দিত, হয়ে গেলে পেছন দিকে গিয়ে জল ধুয়ে নিতে হতো। সেই জলস্বত্রটা তার করা। এছাড়া স্বামীজির পৈতৃক ভিটা, 1994 সালে, সেদিনে আমি উপস্থিত ছিলাম, যেদিনকে তিনি এই বলছিলেন যে স্বামীজির পৈতৃক ভিটা পাওয়া গেছে এবং সেই পৈতৃক ভিটার পুনরুদ্ধারের তার সমূহ চেষ্টা। বহু জিনিস বাদ পড়ে গেল। 1997 সালে বুদ্ধ পূর্ণিমা, মজার কথা হলো সেদিনকেও কিন্তু 21শে মে ছিল, সেদিন তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন এবং তারপরে 2007 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। আমি পুরোটা দেখেছি, মহারাজও দেখেছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে জেনারেল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট। মহারাজ ভাইস প্রেসিডেন্ট হয়ে আছেন, তখন বারাসাতে গিয়েছেন মন্ত্র দীক্ষা দিতে, আমি সেখানকার সাধুকর্মী। দুটো ঘটনা বলে ছেড়ে দিচ্ছি। সে ঘটনার ভাইস প্রেসিডেন্ট, আমি সেখানকার সাধুকর্মী। একদিন মহারাজকে আমি বললাম, মহারাজ আপনি না আর আগের মতো নেই। মহারাজ বললেন, কেন এরকম কথা বলছিস? না, আপনি এখন বকার সময় সেই স্পেশাল শব্দগুলো ব্যবহার করেন না। তো মহারাজ খুব হাসলেন, হেসে বললেন, জানিস তো, ভাইস প্রেসিডেন্ট পোস্ট মানে ঠাকুরের সঙ্গে টিউনড হয়ে থাকা। আমি টিউনড হইনি, আমি টিউনিং করার চেষ্টা করে চলছি। আমার দেখার সৌভাগ্য হয়েছিল, ঠাকুর সুযোগ দিয়েছিলেন, তার টিউন চেহারাও আমি দেখেছি। মহারাজ যখন প্রেসিডেন্ট হলেন, তখন মহারাজকে 7 বছর দীক্ষার সময় সাহায্য করতাম। প্রথম দিকে মহারাজকে দেখার সুযোগ হতো না, তার কারণ হচ্ছে তখন আমরা তাড়াহুড়ো করতাম, মহারাজ পায়ে ব্যালেন্স পেতেন না বলে মহারাজ তাড়াতাড়ি করে অর্ঘ্য দিয়ে যাতে বসে পড়তে পারে। মহারাজ পা মুড়ে প্রায় 2.5 ঘন্টা বসে মন্ত্র দীক্ষা দিতেন এবং আমরা মহারাজের কপালে দীক্ষা শুরুর আগে সাদা চন্দন, রক্তচন্দন পরিয়ে দিতাম। মহারাজও আমাদের কপালে সেটা পরিয়ে দিতেন। আমাদের খুব সৌভাগ্য। একদিন স্মরণানন্দজি আমাকে খুব বকাঝকা করছেন। আমি তো এমনিতেই ভস্ম তিলক পরি। বলছেন, ইঁচি পড়েছ আর মহারাজের আঙুলগুলো তো খুব বড় বড়, ধেবড়া ধেবড়া, এই টিপগুলো খুব বড় বড় হতো। কি করেছো সাউথ ইন্ডিয়ান পন্ডিতের মতো? আমি মহারাজকে বলেছিলাম যে আমি ঠাকুরকে দেখিনি, এটা ঠিক, কিন্তু এটা বিশ্বাস করি যে প্রেসিডেন্ট হলেন ঠাকুরের প্রতিনিধি। আমি মহারাজকে টিপ পড়াচ্ছি, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু মহারাজ আমাকে স্পর্শ করছেন, এটা অনেকখানি। এই টিপ সারাদিন থাকতো, ওই অংশটা কিছুতেই ধুতাম না। পূজ্যপাদ ভূতেশানন্দজির প্রতি তার অদ্ভুত একটা ভালোবাসা ছিল। মহারাজকে তিনি ভীষণ ভালোবাসতেন, আর মহারাজও তার সত্যকৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন। এই বললাম, মহারাজ একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ইনফেকশন হওয়ার জন্য মহারাজকে যাওয়া বারণ ছিল। 4 দিন মহারাজ যাননি। আমরা মহারাজের সেবা করছি, মহারাজের সেবক যে ছিল ছেলেটি বুদ্ধ, সে এসে আমাকে বলছে যে প্রেসিডেন্ট মহারাজ আসছেন মহারাজকে দেখতে। খুব ফিসফিস করে বলছেন, মহারাজ ঠিক শুনেছেন, কোথায় কোথায়? তখন মহারাজ উনি এসেছেন। উনি সঙ্গে সঙ্গে হুড় করে হাঁটতে হাঁটতে চলে এলেন, এখন যেখানে টেলিফোন রুমটা আছে তার ঠিক ওপরে। আর ভূতেশানন্দজি এসে দাঁড়িয়েছেন যেখানে এখন বলভদ্রানন্দজি ঘরে বসেন, সেই ঘর থেকে। ওপর থেকে চেঁচাচ্ছেন, মহারাজ বলে দিলুম কিন্তু,
আপনি যদি একটা সিঁড়িতে পা দিয়েছেন আমি উপর থেকে নিচে ঝাঁপ দেবো। উনি বলছেন, "না, না আমার খুব মন খারাপ হচ্ছিল। তোমাকে ৪ দিন দেখিনি।" মহারাজ বলছেন, "আমি যদি জানতুম আপনার এরকম মন খারাপ হয়েছে তাহলে ইন্টারকমে দুবেলা আপনার সঙ্গে গল্প করতুম। মহারাজ আপনি যান, এটা খুব ইনফেকশাস।" বলছে, "হ্যাঁ, ওরা বলেছে।" বলছে, "মহারাজ আপনি যান।" সেবকদের বললেন, "নিয়ে যান।" আমাকে বললেন, "নিচে যাও। যতক্ষণ না মহারাজের গাড়ি যাচ্ছে ততক্ষণ অব্দি দাঁড়িয়ে থাকো।" আর মহারাজকে বললেন, "মহারাজ আপনি এসেছেন, আমার প্রণাম গ্রহণ করুন।" ওই ধুলো ধূসরিত বারান্দায় সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমি তো জানি মহারাজ খুব দুর্বল হয়ে আছে, তাই তাড়াহুড়ো করছি আসার জন্য। দেখছি মহারাজ ফিরে যাচ্ছেন। পুরো ঘরটা ফিরে যেতে পারেনি। রেলিং ধরে, ধরে যাচ্ছেন। ধপকি, একে বলে ভালোবাসা। কি অদ্ভুত ভালোবাসা দুজনের মধ্যে। কি অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং। মহারাজ বাথরুম যাবেন বলে এসেছেন। এই বলভদ্রাঞ্জির ঘরটা, ওই ঘরে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে ভূতেশানজিকে। মহারাজ বলছেন যে, "আপনি শেষকালে হেডকোয়ার্টার্স এ মুততে এলেন?" আতসবাজি এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, উনি জেনারেল সেক্রেটারি। মহারাজ বললেন, "যেখানে যে কর্ম করতে হয়।" বললেন, "তা যখন এলেন তখন এই পুরো বাড়িটা ঘুরতে হবে। আপনারা দেখেছেন হেডকোয়ার্টার্স এর কোনো বারান্দা আছে?" মহারাজ হাঁটতে শুরু করেছেন, বলছেন, "হ্যাঁ, ওরা আমাকে রোদ্দুরে সারদাপীঠে হাঁটাতো। ছাওয়াতে নয় হাঁটবো।" সেদিন গঙ্গাধর মাঝের জন্মতিথি ছিল, মহালয়া। মহারাজ হাঁটছেন, ওই হাঁটতে, হাঁটতে যখন উল্টো দিকে যাওয়া হচ্ছে, এই সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরাও এসে গেছে। তারাও দেখছে সবাই হাঁটছে, তারাও পেছন, পেছন হাঁটছে। কেন যে হাঁটছে, কি জন্য হাঁটছে কিছু দেখে আত্মসান্নি শেষকালে দেখাচ্ছেন। দেখুন, দেখুন। লজেন্স দিয়ে ছেলেগুলোকে কিরকম নেশাসক্ত করে দিয়েছেন। মহারাজ বলছেন, "আমি গরিব মানুষ, আমার কাছে যা থাকে সব দিয়ে দিই। তোমাদের মতো কি আর ফ্রিজে রেখে দিই?" উনি বলছেন, "ও আমরা ফ্রিজে রাখি? ঠিক আছে, যা আছে সব দিয়ে দিতে হবে।" মহারাজ বলছেন, "পরের ধনে পোদ্দারি এ ভারী আনন্দের কথা।" তারপরের অংশটা দেখার মতো। আত্মস্থানন্দজি ঘরে এসে বসেছেন ভূতেশানন্দজি। ভরত মহারাজ একটা উঁচু চেয়ার ছিল, তাতে মহারাজকে বসানো হয়েছে, পা মহারাজ আগে তুলে দিয়েছেন। আত্মস্থানন্দজিকে তিনি লজেন্স দিয়েছেন। আত্মস্থানজি নাচছেন ভূতেশানজির সামনে, রীতিমতো ডান্সিং। অবাক বিস্ময়ে তার ৪ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভানন্দজি, গীতানন্দজি, ভজনানন্দ, শিবমানজি আর সব সাধুরা দেখছেন। মহারাজ একবারে বিমোহিত হয়ে নাচছেন। আর সেই আনন্দ যেন ছড়িয়ে পড়ছে, অদ্ভুত সে আনন্দ ছড়িয়ে পড়ছে। আত্মস্থানজি প্রেসিডেন্ট হয়ে গেছেন। ঠাকুরের জন্মতিথির দিন ঘর থেকে বেরিয়েছেন, ঠাকুর মন্দির থেকে বেরিয়েছেন। একটা লম্বা জুঁই ফুলের মালা মহারাজকে পরিয়ে দেওয়া হয়েছে। মহারাজ সেই মালাটি পরে যখন ভক্তরা ডাকছে, "মহারাজ, মহারাজ", মহারাজ হাত তুলে আশীর্বাদ করছেন। এক হাতে লাঠিটি ধরা, এমনি করে হাত দুটি তুলে মহারাজ আশীর্বাদ করছেন। সে যে কি অদ্ভুত হাসি, আমরা অনেকবার চেষ্টা করেছি সেই ছবিকে ওই মোবাইল ফোনে নিয়ে আয়নার সামনে অমনি করে হাসা। অমনি হাসি আর কোনোদিন বেরোয়নি। ভূতেশ আনন্দজির মহাপ্রয়াণে আমি খুব দুঃখিত হয়ে পড়েছিলাম, খুব বেদনাহত হয়ে পড়েছিলাম। যে আর মহারাজের, কারণ আমরা তখন মনে করতাম কিছু হলেই ভূতেশ আনন্দজি আছেন, ওনাকে গিয়ে বলবো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আত্মস্থানন্দজিকে একদিন গিয়ে বললাম, উনি ১ম দিন বললেন, "সে কি? মহারাজের সঙ্গে দেখা হচ্ছে নাকি রে? দুবেলা যে দেখা হচ্ছে জপ ধ্যান করার সময়, ওই যে মানস পূজার সময় দেখা হচ্ছে।" ওটাকে আমরা ঠিক দেখা হওয়া মনে করতাম না। মহারাজ যেন সাধনের একটা নতুন ক্ষেত্র বলে দিলেন। তারপরে আবার গিয়ে যখন একদিন গ্যাং, গ্যাং করছি তখন আমাকে বলছেন, "তুই তো বিশ্বাস করতে হবে। তোর গুরু আর ওই ছোট্ট শরীরের মধ্যে নেই। একেবারে শ্রীরামকৃষ্ণের বৃহৎ শরীরের সাথে মিশে গেছে। যেদিকে তাকাবি সেদিকেই তাকে দেখতে পাবি।" অনেক বছর পর মহারাজ যখন শরীর চলে গেল, যেদিন মহারাজের আ ১৩ দিনের যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগে আমি অনুষ্ঠান শুরু করতে যাওয়ার আগে মহারাজের ঘরে গিয়েছি। নিচের ঘরে প্রণাম করে উপরে শয়ন ঘরে গিয়ে প্রণাম করছি। কেউ নেই। মহারাজের ছবি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই ছবিটা দেখছি, প্রায় এইরকমই একটা ছবি ছিল। মহারাজের ঘরেতে রাখা রয়েছিল। মহারাজকে প্রণাম করে সেই ১ম অনুভব করলাম। তার আগে অব্দি এই অনুভূতি হয়নি। যে আত্মস্থানজিকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাকে তিনি সবার যা সব করতো মিশে গেছেন। এখন তাকে অনুভব করতে হবে। এতদিন যে দেখাটা শুধু চোখের ছিল, ছোঁয়ার ছিল, সেটা এখন মন দিয়ে দেখতে হবে। এই মন দিয়ে দেখার সাধনা চলছে এত বছর ধরে। তিনি যেন আমাদের সকলের মনে থাকেন, আর তিনি যেরকম বলতেন, "এমন একটা জীবন গঠন করে দেখাও যেন লোকে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে।" তবেই আমাদের স্মৃতিচারণ সার্থকতা, তবেই তাকে ভাবা সার্থকতা। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বাত্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাং মিদ্যে লোকানাং বরদা ভব। ওম শান্তি, শান্তি, শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।